এটা খাইয়ে দিও ওকে, পুরোটা যেন শেষ করে। বলে উনি চলে গেলেন। সেলিনা বেগম যেতেই সিয়ান দরজা লক করে এসে ইশরাকে উঠিয়ে বসায়, তারপর নিজেও ইশরার মুখোমুখি বসে। সালাদের বাটি হাতে নিয়ে স্পুনে করে কিছু ফ্রুটস তুলে ইশরার মুখে সামনে ধরে বলে, আন্টি কি বলে গেল শুনছো তো? এবার চুপচাপ খাবারটা খেয়ে নাও, কোনো ধরনের অজুহাত শুনতে চাই না কিন্তু। ইশরাও বাধ্য মেয়ের মতো কোনো কথা না বাড়িয়ে খাবারটা শেষ করে। খাবার খাইয়ে ওকে মেডিসিন দিয়ে শুয়ে দেয় সিয়ান। ওর মাথার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একসময় ইশরা ঘুমিয়ে পড়ে। সিয়ান উঠে ডিনার শেষ করে এসে নিজেও শুয়ে পড়ে। ঈশিতার চোখে ঘুম নেই। সবাই ঘুমিয়ে গেলেও ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে। ফারাজ রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় ড্রয়িং রুম থেকে টিভির আওয়াজ শুনতে পেয়ে ড্রয়িং রুমে উকি দিল। ঈশিতাকে দেখেই এগিয়ে এলো ওর কাছে। ঈশিতার পাশ ঘেঁষে বসলো। ঈশিতা দেখেও না দেখার ভান করে টিভির দিকে তাকিয়ে রইল। ফারাজ ঈশিতার হাতের প্যাকেট থেকে একটা চিপস নিয়ে মুখে পুড়তে পুড়তে বলল, দিন দিন কি বাচ্চা হয়ে যাচ্ছ নাকি? ঈশিতা ভেবেছিল কথা বলবে না, কিন্তু এমন কথা শুনে ভ্রু কুঁচকে ফারাজের দিকে তাকিয়ে বলল, মানে? এভাবে রাত বিরাতে জেগে জেগে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে চিপস খাচ্ছ, তাই বললাম আর কি। আমাকে মোটেও বাচ্চা বলবে না। বাচ্চাকে বাচ্চা বলবো না তো কি বলবো? কি বললে আমি বাচ্চা? তা নয় তো কি? আমি বাচ্চা, তাই না? আমি যদি বাচ্চা হই তাহলে তুমি একটা বুড়ো। ঈশিতার কথা শুনে ফারাজ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এই বুড়োটাকেই তো ভালোবাসো? ভালোবাসি না আমি তোমাকে। ফারাজ কিছুটা সিরিয়াস হয়ে বলল, বললাম যে ভালোবাসি না আমি তোমাকে। রাগ করে আছো আমার উপর? কেন? কেন রাগ দেখাতে যাবো আমি তোমার উপর? কে হও তুমি আমার? যদি কিছু হতে তাহলে আসার পর একবার হলেও আমার সাথে কথা বলতে। আসার পর তোমার সাথে আলাদা করে কথা বলার মতো কোনো সিচুয়েশন ছিল না ঈশিতা। ঈশিতা মুখ ঘুরিয়ে রাখলো। ফারাজ ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ঈশিতা, বোঝার চেষ্টা করো প্লিজ। তখন কি কথা বলার মতো ওরকম পরিস্থিতি ছিল তুমি বলো? ইশরার ওই অবস্থায় তোমার সঙ্গে কথা বলার মতো কোনো সিচুয়েশন ছিল না আমার। ঈশিতা হঠাৎই জড়িয়ে ধরল ফারাজকে। জড়িয়ে ধরেই কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, জানো এতটা দিন কতটা কষ্টে কাটাতে হয়েছে আমাকে? কতটা কষ্টে ছিলাম আমি। তোমার কোনো খোঁজ ছিল না। একটা সময় তো তোমাকে ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে ঠকিয়েছো। পরে যখন জানতে পারলাম সবকিছু, তখন আরো বেশি ভয় হচ্ছিল। ওই শাওনরা তোমাকে কিছু করে ফেলেনি তো? ডোন্ট ক্রাই প্লিজ, কান্না করো না। আমি তো ঠিক আছি। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ঠকাবো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। তাছাড়া ঈশানের সাথে আমার কথা হয়েছে, তোমার এইচএসসির পরই তোমাকে একদম নিজের করে নেব, আই প্রমিস। ঈশিতা মাথা তুলে তাকায়, চোখ মুখ মুছে বলে, সত্যি? ভাইয়া রাজি হয়েছে? হুম। ঈশিতা ভীষণ খুশি হয়ে ফারাজকে আবারও জড়িয়ে ধরল। সকাল হতেই নাস্তা করে সিয়ানরা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। সেলিনা বেগম বলেছিল অন্তত ইশরা খানিকটা সুস্থ হলে যাওয়ার জন্য, কিন্তু সিয়ানের এক কথা, এখনই ইশরাকে নিয়ে ওখানে ফিরবে, আর ইশরাও মোটামুটি সুস্থ ফিল করছে, তাই আজই ওরা চট্টগ্রাম ফিরে যাবে। সকাল 10টা বাজে। পাহাড়ি রাস্তা দিয়ে বাস ছুটে চলেছে। ইশরা জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। চট্টগ্রাম রাঙামাটি রোডে এই ধরনের পাহাড়ি রাস্তা ধরেই যেতে হয়। হাইওয়ের দুই পাশে উঁচু উঁচু পাহাড়, আবার বেশ কিছু দূরের পাহাড়ও মাঝে মাঝে দেখা যায়, তাতে সাদা মেঘ ভেসে বেড়ায়। সবকিছু মিলে এই জার্নিটা বেশ উপভোগ করছে ইশরা। মনটাও বেশ ভালো হয়ে গেছে ওর। আসার সময় যদিও খানিকটা মন খারাপ ছিল ওদের সবাইকে ছেড়ে আসতে, কেননা গত 2.5 মাসে ওকে সেলিনা বেগম নিজের পরিবারের সদস্য হিসেবেই দেখেছেন। ঈশিতার মতো ইশরাকেও নিজের মেয়ের চোখেই দেখেছেন, তাই ইশরার ওদের ছেড়ে আসতে খানিকটা খারাপ লাগছিল। ইশরা নিজেও ভেবেছিল আরো 2-1 দিন থেকে তারপর আসবে, কিন্তু সিয়ানের কথার উপরে আর কিছু বলতে পারেনি। ইশরা প্রকৃতি দেখায় ব্যস্ত, আর সিয়ান ইশরাকে দেখায়। হঠাৎ পাশে ফিরে সিয়ানের দিকে তাকাতেই দেখে সিয়ান ওর দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হলো দুজনের। ইশরা খানিকটা লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিয়ে আবারও বাইরের দিকে তাকালো। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, এভাবে আমার দিকে কেন তাকিয়ে আছেন? সবাই দেখছে তো। তো কি হয়েছে? আমি তোমার বউকেই দেখছি, অন্য কোনো মেয়েকে তো না। ইশরা আর কথা বাড়ায় না। বুঝতে পারে সিয়ানের সাথে কথায় পেরে ওঠা যাবে না। দুপুর প্রায় 12:30 ওরা এসে পৌঁছালো চট্টগ্রামে। শরীর কিছুটা দুর্বল থাকায় 2 ঘন্টা জার্নি করে এসেই টায়ার্ড হয়ে গেছে ইশরা। সানভির ফ্ল্যাট লক করে এখন ওরা সবাই ওদের বাড়িতে চলে এসেছে। এখন থেকে আবার এখানেই থাকবে ওরা। সিয়ান যাওয়ার আগে মেড সার্ভেন্টদের বলে রেখেছিল পুরো বাড়িটা পরিষ্কার করে রাখতে।
সিয়ানের কথা অনুযায়ী তারা পুরো বাড়ি সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রেখেছে। সিয়ান ইশটাকে নিয়ে দোতলায় ওর রুমে চলে যায়। রুমে ঢুকে ইশটাকে বলে, কাভার্ডে তোমার ড্রেস আছে, সেখান থেকে একটা ড্রেস নিয়ে ফ্রেশ হয়ে এসে রেস্ট নাও। আমি তোমার জন্য লাঞ্চ নিয়ে আসছি। বলে সিয়ান রুম থেকে বেরিয়ে যায়। ইশটাও জার্নি করে বেশ কিছুটা টায়ার্ড থাকার কারণে কাভার থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ভেবেছিল জামা পাল্টে 3 পিস পরবে, কিন্তু কাভার্টে কোনো 3 পিস না থাকায় শাড়ি পরতে হচ্ছে তাকে। ওই বাড়ি থেকে সিয়ান কিছু আনতে দেয়নি, তাই শাড়ি পরা ছাড়া আর কোনো উপায়ও নেই ইশটার। ফ্রেশ হয়ে জামা পাল্টে শাড়ি পরে বেরিয়ে আসে ইশটা। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে চুলটা ঠিক করে নেয়। মাথায় এখনও ব্যান্ডেজ, তাই নিচের দিকে চুলগুলো কিছুটা আশ্রে হালকা হাতে বেনুনি করে নেয়। কালো রঙের জামদানি শাড়িতে বেশ ভালোই লাগছে তাকে। শাড়ির কুচিগুলো ঠিক করে নিয়ে এবার রুমের দিকে চোখ বোলায়। রুমটা ঘুরে ঘুরে দেখে ইশরা। সাদা আর আকাশি কালারের কম্বিনেশনে পুরো রুমটা সাজানো। অনেক ভালো লাগে তার এই রুমটা। এর আগেও 2-1 এই রুমে এসেছিল, অবশ্য সেটা বিয়ে হওয়ার আগে। কিন্তু বিয়ের পরে প্রথম সে সিয়ানের রুমে পা রাখল। কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। এখন থেকে এই রুমটাও তো তারও। খানিকটা এপাশ ওপাশ হেঁটে সে ব্যালকনির দিকে চলে গেল। রুমের ব্যালকনির মাঝখানের দেয়ালটাই শুধু গ্লাস দেয়া। রুম থেকে পুরো ব্যালকনিটা দেখা যায়। ইশটা ব্যালকনির গ্লাস ডোর খুলে ব্যালকনিতে পা বাড়ায়। অনেক ধরনের ফুল গাছ দিয়ে সাজানো ব্যালকনিটা। ব্যালকনির সামনের জায়গাটায় অনেক বড় গ্রাউন্ড। এখানটায় বেশ কিছু ফলের গাছ লাগানো। দুপুরের রোদটা কমে এসেছে। আকাশ কিছুটা মেঘলা হয়ে আছে। হালকা হালকা বাতাস বইছে। বাতাসে শাড়ির আঁচল কিছুটা সরে কোমরের দিকটা দৃশ্যমান হয়ে আছে। পেছন থেকে কারো রাগী কণ্ঠ শুনে হকচক নিয়ে পেছন ফিরে তাকায় ইশরা। এভাবে এই অবস্থায় বারান্দা দাঁড়িয়ে আছো কেন? সিয়ানের এমন কথায় আগাগোড়া কিছুই বুঝতে পারে না ইশরা। ও আবার কখন শরীর দেখিয়ে দাঁড়ালো এটাই ভেবে পাচ্ছে না। সিয়ান আবারও বলল, তোমাকে বলে গিয়েছিলাম ফ্রেশ হয়ে এসে রেস্ট নিতে, কারণ তুমি টায়ার্ড হয়ে আছো। আর তা না করে তুমি উল্টা বেলকনিতে গিয়ে। সিয়ানের কথার মাঝে ইশরা বলে উঠল, আমি ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না আমায় নিয়ে। ফ্রেশ হয়ে এসে আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম, কিন্তু শরীর তো। বলে নিজের দিকে তাকাতেই দেখে কোমরের পাশ থেকে আঁচল কিছুটা সরে আছে। সঙ্গে সঙ্গে আঁচল ঠিক করে নেয় ইশরা। সিয়ানোর কাছাকাছি গিয়ে দাঁড়ায়। এক হাতে ওর কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। চোখে চোখ রেখে বলে, তোমার জন্য কাভার্ডে শাড়ি রেখেছি শুধুমাত্র আমার সামনে পরার জন্য। বাইরের কেউ যেন তোমাকে এভাবে না দেখে। আমি চাই না আমার বউয়ের দিকে কেউ নজর দিক, কারণ তুমি শুধু আমার, একান্তই আমার। বলে ইশরাকে কোলে তুলে নেয়। কোলে করে এনে বিছানায় বসিয়ে ওকে খাবার খাইয়ে দেয়। বিকালের দিকে ইশরার বাবা মার ফারাজ ওদের বাড়িতে চলে যায়। ইশরা সিয়ান অনেক করে ওনাদের থাকতে বলেছিলেন, কিন্তু ওনারা থাকেননি। বলেছেন ওদের বিয়ের অনুষ্ঠানের সময় আসবেন। যাওয়ার আগে ওনাদের সঙ্গে সিয়ান, ইশরা আর সানভি অনেকক্ষণ সময় ড্রয়িং রুমে কাটায়। তখন সিদ্ধান্ত নেওয়া হয় ইশরা যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তখন সিয়ান আর ইশরার বিয়ের অনুষ্ঠান আর রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করা হবে। ওনারা চলে যাওয়ার পর ইশরার মনটা আবার খানিকটা খারাপ হয়ে যায়। সানভি বারবার বলছিল যেন মন খারাপ না করে থাকে। এতদিন পর একটু সবাই একসাথে হয়েছে, এখন কোথায় হাসি খুশি থাকবে তা না করে যদি মন খারাপ করে থাকে তাহলে তো সেটা ওদেরও ভালো লাগবে না। সানভি আর ইশরা একসঙ্গে বসে ড্রয়িং রুমে কথা বলছিল। এই সময় সিয়ান রেডি হয়ে এসে বলল, তোমরা দুজনে রেডি হয়ে নাও, বেরোবো আমরা। সানভি বলল, কোথায় যাব? দেখছিস না তোর ভাবির মন খারাপ, ওর মন ভালো করার জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসবো, সাথে ওর জন্য কিছু ড্রেসও কিনে নিয়ে আসবো। ইশরা এবার প্রশ্ন করলো, আমি কি পরে বেরোবো? শাড়ি ছাড়া তো কোনো ড্রেস নেই। সিয়ান বলল। সানভির থেকে একটা ড্রেস পরে এখন রেডি হয়ে নাও। তারপর সানভিকে বলল, তাড়াতাড়ি ওকে নিয়ে তোর রুমে যা, লেট করিস না। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নেমে আয়, আমি ওয়েট করছি। সানভি ইশরাকে নিয়ে রুমে চলে গেল। 2 সেট নীল রঙের ম্যাচিং করা চুড়িদার কাভার থেকে নামিয়ে ইশরার দিকে এগিয়ে দিল। দুজনে রেডি হয়ে নিল। সানভি ইশরাকে বলল, দেখি ভাবি এদিকে এসো তো, তোমার চুলটা আমি ঠিক করে দিই। ইশরা মুস্কি হেসে ওর সামনে গিয়ে দাঁড়ালো। সানভি ওর চুলগুলো আশ্রে পিঠে ছড়িয়ে দিল। কোমর অব্দি লম্বা চুলগুলো ছড়িয়ে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দুজনেই রেডি হয়ে তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে এলো। সিয়ান একবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল, তারপর ওদের নিয়ে বেরিয়ে পড়ল। সানভি, সিয়ান আর ইশরা তিনজনে একটা রেস্টুরেন্টে এসে বসলো। সিয়ান ওদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিয়ে দিল। তিনজনে বসে একসঙ্গে নানান বিষয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় এই রেস্টুরেন্টে শান্তি আর জেরিনও ঢুকলো। এরা গিয়ে একটা টেবিলে বসলো। দুজনে কথা বলতে বলতে এক পর্যায়ে শান্তি ইশরাদের দেখতে পায়। শান্তি জেরিনকে ধাক্কা দিয়ে বলে, ওই দেখ, ইশরা না এটা? জেরিন সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকালো। হ্যাঁ, ইশরাই তো।
চল ওখানে যাই। বলে শান্তি টানতে টানতে জেরিনকে নিয়ে ইশরাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। জেরিনই প্রথম বলল, ইশরাত, তুই? কতদিন পর তোর সাথে দেখা। তোর বিয়ের দিনের পর থেকে তোদের কারোরই আর কোনো খোঁজ পাইনি। কোথায় ছিলি তোরা এতদিন? সিয়ান বলল, একসাথে এত প্রশ্নের উত্তর দিবে কিভাবে? তোমরা এখন বসো, সবটা বলছি। তারপর শান্তি আর জেরিন দুজনেই ওদের সঙ্গে বসে। সিয়ান ওদের সব ঘটনা খুলে বলে। তারপর সানভি জেরিনকে জিজ্ঞেস করলো, তোমার সাথে না জিহাদের রিলেশন ছিল, এখন কি খবর? সানভির এমন প্রশ্নে জেরিনের চোখে মুখে ঘৃণার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। ঘৃণা ভরা কণ্ঠে বলে, ওর মতো বাজে নোংরা স্বভাবের ছেলের সাথে কোনো সম্পর্ক নেই আমার। ওর সঙ্গে সমস্ত সম্পর্ক আমি আরো 2 মাস আগেই শেষ করে দিয়েছি। ওদের সবার জন্য খাবার চলে এসেছে। ওরা কথা বলার সময় সিয়ান ওদের জন্য খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল। ওরা সবাই মিলে হাসি আড্ডা দিতে দিতে সন্ধ্যায় কাটায়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে জেরিন আর শান্তি বাড়িতে চলে যায়। সিয়ান সানভি আর ইশরাকে নিয়ে শপিং এ যায়। শপিং মলে গিয়ে সিয়ান সানভি আর ইশরাকে বলল, তোমরা ড্রেস চুজ করো, আমি একটু আসছি। সানভি আর ইশরা পছন্দ করে বেশ কিছু 3 পিস কিনে নিল ইশরার জন্য। আর সানভি নিজের জন্য কিছু স্কার্ট আর টপস কিনে নিল। ও এগুলোতেই বেশি কমফোর্ট ফিল করে। ওদের শপিং শেষে বেশ কিছুক্ষণ ওয়েট করে সিয়ানের জন্য। তারপরও সিয়ান না আসায় সানভি এবার কল দেয়। সিয়ান রিসিভ না করে একটা টেক্সট দেয়, তাতে লেখা, আমি আসছি, জাস্ট 5 মিনিটস ওয়েট করো। এর কিছুক্ষণ পরে সিয়ান চলে আসে। সানভি জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? টেনশন হচ্ছিল তো। একটু ইমার্জেন্সি ছিল। বলে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 9:30। চল ডিনার করে বাড়ি ফিরবো একবারে। প্রায় 1 সপ্তাহ পর ইশরা এখন সম্পূর্ণ সুস্থ। এতদিন ইশরা অসুস্থ থাকায় ইশরাকেই সময় দিয়েছে সিয়ান। বাড়িতে বসে ল্যাব খোলার জন্য সবকিছু রেডি করেছে। গতকাল সিয়ান ওর স্বপ্নের সায়েন্স ল্যাব উদ্বোধন করেছে। গত পরশু দিনই এই ঈশানরা ওই ট্রান্সফার নিয়ে একবারে চলে এসেছে এখানে আসার পর যখন সিয়ান জেনেছে যে ঈশানটা একেবারে চলে এসেছে, তখন সিয়ানের খুশি দেখে কি। সঙ্গে সঙ্গে সানভি আর ইশরাকে নিয়ে ওদের বাড়িতে চলে যায়। অনেকটা সময় নিজের প্রিয় বন্ধুর সাথে সময় কাটিয়ে আসে। গতকাল সিয়ানের সায়েন্স ল্যাব উদ্বোধনের সময় ওরা সবাই ছিল। ফাইনালি সিয়ানের ল্যাব খোলার ড্রিম পূরণ হয়েছে। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন দেশের বিভিন্ন কেমিস্ট্রি ল্যাবগুলোর সঙ্গে কমিউনিকেশন শুরু করে দিয়েছে। আগামীকালকে সিয়ান আর ইশরার বিয়ের অনুষ্ঠান। এটা নিয়ে সানভি আর সিয়ান এক্সাইটেড হলেও ইশরার মনে এখন একটা ভীতি কাজ করছে। যদি আগেরবারের মতো এবারও সব ওলটপালট হয়ে যায়, আবারও যদি ওর সব স্বপ্ন ভেঙে যায়। সিয়ান আর সানভি অনেকক্ষণ ধরে এ ব্যাপারে ওকে বোঝাচ্ছে। আরে ভাবি, এত টেনশন করছো কেন বলো তো? তখন তো শাওন ছিল, কিন্তু এখন তো কেউ নেই। সো প্লিজ আর ভয় পেও না। এবার ব্যাপারটাকে একদম এনজয় করো। সিয়ান এতক্ষণ ধরে রীতিমতো ইশরাকে এটা সেটা বলে বোঝাতে বোঝাতে বিরক্ত হয়ে গেছে। এক প্রকার বিরক্ত হয়ে এবার সানভিকে বলল, কাকে বোঝাচ্ছিস বলতো? ওকে আরো 1000 বোঝালেও ওর মাথায় ভালো করে জিনিস ঢুকবে না। ভালো কোনো পজিটিভ জিনিস ভাবতেই পারে না ও। সিয়ানের এমন কথা শুনে ইশরার মনটা খারাপ হয়ে যায়। ও বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে যায়। সানভি সিয়ানকে বলল, এভাবে বলতে গেলি কেন বলতো? দেখলি তো মন খারাপ করে কিভাবে চলে গেছে। যা এবার বউয়ের মুড ঠিক কর। যা, আমি গেলাম। বলে বিছানা থেকে নেবে সানভি যায়। সিয়ান রুমের দরজা লক করে ব্যালকনির দিকে যায়। পেছন থেকে ইশরাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, সরি ফার্সিয়া। ইশরা কোনো প্রত্যুত্তর করলো না। সিয়ান খানিকটা থেমে আবারও বলল, এই যে মিসেস সিয়ান ইত্রার, আর কতক্ষণ এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে? তোমার এরকম মন খারাপ করে দেখতে আমার একটু ভালো লাগে না। এবারেও ইশরা কোনো রকম প্রত্যুত্তর করলো না। সিয়ান হঠাৎই ইশরাকে কোলে নিয়ে নিল। ইশরা অবাক হয়ে বলল, কি করছেন? নামায়। নামাতে পারি, বাট একটা শর্তে। ইশরা ভুরু কুচকে বলল, কি? মন খারাপ করে থাকতে পারবে না। আমার মন খারাপ হয়নি, আপনি নামায়। ইশরা হাত পা ছোড়াছড়ি করছে দেখে সিয়ানকে বিছানায় নিয়ে নামিয়ে নেয়। কাবাটের উপর থেকে একটা ফোন এনে ইশরার হাতে দেয়। ইশরা সিয়ানের দিকে তাকিয়ে বলল, কার ফোন এটা? তোমাকে দিয়েছি যেহেতু, তাহলে নিশ্চয়ই এটা তোমারই। আমার? হুম। কিছুদিন আগেই তো আপনি রাঙামাটি থেকে আসার সময় একটা ফোন কিনে দিলেন। তো এখন আবার আরেকটা কি দরকার ছিল? আমার ইচ্ছা হয়েছে আমার বউকে ফোন গিফট করতে, তাই করেছি।
ঈশা ফোনটা অন করলো। ওয়ালপেপারে ওর আর সিয়ানের বিয়ের দিনের ছবি দেওয়া, সেটা দেখে মুস্কি হাসে ঈশা। তারপর ফোনটা অফ করে বেড সাইডের টেবিলে রেখে দিয়ে শুয়ে পড়ে। গতবারের মতো এবারও তেমন কাউকে ইনভাইট করেনি সিয়ান, নিজেরাই ফ্যামিলির লোকেরা। সানবি, ইশরা, ঈশিতা, ওদের কিছু ফ্রেন্ডসরা এসেছে, সাথে সানবির কিছু কলিগও এসেছে। এবারের অনুষ্ঠানটাও বেশ বড় বলা যায় না, তবে সিয়ান নিজের মন মতো করে বাড়িটা সাজিয়েছে। আজকে ইশরা সিয়ানের বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি ফারাজ আর ঈশিতা ওদের এঙ্গেজমেন্ট করা হবে। ঈশান, সেলিনা বেগম, ইমানুর রহমান আর সঙ্গীতা বেগম সবার সাথে কথা বলে ফারাজ আর ঈশিতার এঙ্গেজমেন্ট করিয়ে রাখার ডিসিশন নেয়। সকাল থেকে ইশরা রুমের এক কোণায় বসে আছে মন খারাপ করে। বিয়ের আর রিসেপশনের জন্য কিছু শপিংও করা হয়নি, কি পরবে কিছু ভেবে পাচ্ছে না। এ নিয়ে অবশ্য সিয়ানকেও তেমন কিছু জিজ্ঞাসা করেনি। সিয়ান রুমে ঢুকে বলল, কি ব্যাপার বলো তো, আজ আমাদের বিয়ে, কোথায় এটা নিয়ে এনজয় করবে? তা না, আবারও মন খারাপ করে বসে আছো। ইশরা কিছু বলছে না। সিয়ান সোজা এসে ধপাস করে বেডে শুয়ে পড়লো, বেশ উৎফুল্ল হয়ে বলল, আমি তো অনেক এক্সাইটেড, নিজের বিয়ে করা বউকে আবারও বিয়ে করব, ব্যাপারটা ভাবতেই বেশ এক্সাইটেড হয়ে আছি। লাকি আই অ্যাম। ইশরা পেছন ফিরে সিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি থাকুন আপনার আনন্দ নিয়ে, চললাম আমি। সিয়ান ইশরার হাত চেপে ধরে একটানে নিজের কাছে নিয়ে আসলো। এত আনরোমান্টিক কেন তুমি? কিছু মানুষ আছে যারা পৃথিবীতে নিজের ভালোবাসার মানুষকে একবারও বিয়ে করতে পারে না, আর তুমি নিজের ভালোবাসার মানুষকে একবার নয় দুইবার বিয়ে করেছো। কোথায় হ্যাপি থাকবে তা না, উল্টো মুখ গোমরা করে বসে আছো। হয়েছে আপনার ফালতু কথা, ছাড়ুন আপনি আমায়, ভালো লাগছে না আমার। ও, ফালতু কথা আমি বলি তাই না? ওকে, তোমার মন আমি এখনই ভালো করে দিচ্ছি, ওয়েট। সিয়ান উঠে দাঁড়ায়, ইশরাকে বলে, চোখ বন্ধ করো। কেন? বন্ধ করতে বলেছি, বন্ধ করো। ইশরা চোখ বন্ধ করে নেয়। সিয়ান কাবার থেকে দুটো শপিং ব্যাগ বের করে নিয়ে ইশরার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এবার চোখ খুলো। চোখ খুলে ব্যাগ দুটো দেখে কিছুটা অবাক হয় ইশরা। কি আছে এতে? খুলে দেখো। ইশরা ব্যাগ দুটো খুলে একটার মধ্যে গোল্ডেন কালারের শাড়ি আর সাথে ম্যাচিং করা গহনা, আর আরেকটাতে ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা আর ম্যাচিং করা গহনা। সিয়ান বলল, কি এবার মন ভালো হয়েছে তো? আপনি এগুলো কখন কিনলেন? ওই দিন তোমাদেরকে শপিং মলে বসিয়ে রেখে এগুলো কিনতে গিয়েছিলাম, সেই জন্য দেরি হয়ে গিয়েছিল। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। আজকের জন্য শাড়িটা এনেছি, আজকে শাড়িটা পরে রেডি হয়ে নিও। আচ্ছা। ইশরা লেহেঙ্গার ব্যাগটা কাবার্ডে রেখে দিল। সানভি, ঈশিতা আর ওদের কিছু ফ্রেন্ডসরা একসঙ্গে রুমে ঢুকলো। রুমে ঢুকে ঈশিতা বলল, ভাইয়া এবার আপনি যেতে পারেন, আমরা এখন রেডি হব। সিয়ান এদের সাথে আর কথা বাড়ায় না, সোজা নিজের ড্রেসগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যেই ওরা সবাই রেডি হয়ে নেয়। সানভি ঈশাটাকে নিজের মনের মতো করে সাজিয়ে দিয়েছে আজকে। এই গোল্ডেন কালার শাড়িতে বেশ সুন্দর লাগছে ঈশাকে। সানভি বলল, ভাইয়ার চয়েস আছে বলতে হবে, বউ আর শাড়ি দুটোই সুন্দর। সানভির কথায় ওরা সবাই একসাথে হেসে উঠল। ঈশা বেশ লজ্জা পেয়ে গেল। নিচ থেকে সঙ্গীতা বেগম আর সেলিনা বেগম ওদের ডেকে ওঠেন। হয়েছে তোদের, ইশরাকে নিয়ে তাড়াতাড়ি নিচে আয়। সানভি আর ঈশিতা বলল, হ্যাঁ এক্ষুনি আসছি। সানভি আর ঈশিতা ইশরাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। ঈশান, সিয়ান একসাথেই সোফায় বসা ছিল। ঈশানের দৃষ্টি ইশরার দিকে নিবদ্ধ হয়। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নেয় ঈশান। ইশরাকে বিয়ের সাজে দারুণ লাগছে। আজকের দিনটা তো ঈশান ইশরারও হতে পারত। ঈশান তো ইশরাকে নিয়ে এই দিনটার স্বপ্ন বুনেছিল, কিন্তু এটা তো আর সম্ভব নয় এখন, কারণ নিজের বন্ধুর ভালোবাসা সে কেড়ে নিতে পারবে না, বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না সে। সানভি আর ঈশিতা ইশরাকে এনে সিয়ানের সাথে বসায়। ইসলামের নিয়ম অনুযায়ী ওদের বিয়ে এর আগে হয়েছে, তাই আজকে শুধু রেজিস্ট্রি হবে। ঈশান সোফা থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো। ঈশানের মন ভীষণ খারাপ, চোখে জল ভাসছে, পলক ফেললে গড়িয়ে পড়বে, তবুও বহু কষ্টে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ঈশিতা বুঝতে পারছে ঈশানের কষ্ট। ঈশান যে কতটা কষ্ট নিজের ভেতর চেপে রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে তা ঈশিতা বুঝতে পারছে। ঈশিতা গিয়ে ঈশানের পাশে দাঁড়ালো। ঈশানকে বলে, ভেঙে পড়ো না ভাইয়া, নিজেকে শক্ত করো। তোমার জন্য আল্লাহ এমন একজনকে পাঠিয়ে রেখেছে যে কিনা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, ভীষণ ভালোবাসে সে তোমাকে। ঈশিতার মুখে এমন কথা শুনে অবাক হয় ঈশান। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল,
মানে তোর কথা ঠিক বুঝলাম না। ঈশিতা মুস্কি হেসে বলল। এখন কিছু বুঝতে হবে না, সময় হলে সব ঠিকই বুঝতে পারবে। ঈশান আর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। সিয়ান ইশরা দুজনে একে একে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। এখন ঈশিতা আর ফারাজের এঙ্গেজমেন্ট হবে। দুজনেই ভীষণ খুশি। দুজনের পরিবার যে এত সহজে মেনে নেবে সবকিছু তারা কেউই কল্পনা করতে পারেনি। ফারাজ আর ঈশিতা দুজনকে আংটি পরিয়ে দেয়। দুজনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শেষে বড়রা আগে খেতে বসেছে, সাথে ওদের কিছু গেস্টার সহ। ওদের খাওয়া দাওয়া শেষে এবার সিয়ান, ইশরা, সানভি, ঈশান, ফারাজ, ঈশিতা আর ওদের কিছু ফ্রেন্ডসরা একসাথে খেতে বসলো। খেতে খেতে ঈশানের ফ্রেন্ড জয় জিজ্ঞেস করলো, সিয়ানের তো বিয়ে হয়ে গেছে, তোর বোনেরও এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তুই বিয়েটা কবে করছিস? ঈশান কিছু বলে না, কথাটা না শোনার ভান করে চুপচাপ খেতে থাকে। সিয়ান মুস্কি হেসে বলল, কি ব্যাপার ঈশান, কিছু বলছিস না যে? বিয়ের প্ল্যানিং কি তোর? ঈশান তাচ্ছিল্য হেসে বলল, বিয়ে? এই বিয়ে নামক জিনিসটাকে হেট করি আমি। কাউকে নিজের জীবনের সাথে জড়ানোর কোনো ইন্টারেস্ট নেই আমার। ফারাজ বলল, কি ব্যাপার বলো তো, ছ্যাঁকা টাকা খেয়েছো নাকি? ঈশিতা ঈশানের মনের অবস্থা বুঝতে পারছে। তার ভাইয়ের মনের মধ্যে কি চলছে সেটা তো আর কাউকে বলতে পারবে না। যার কষ্ট হয় শুধু সেই বুঝে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঈশিতা বলল, সবাই আমার ভাইয়ের পিছনে পড়ে আছো কেন? এখানে যে আরেকজন সিঙ্গেল মানুষও আছে, তাকে কি তোমাদের চোখে পড়ছে না? ঈশিতা যে সানবিকে ইঙ্গিত করে কথাটা বলেছে সেটা বুঝতে পেরে সিয়ান ঈশানের দিকে তাকিয়ে বলল, আমার বোন যাকে ভালোবাসে তার সাথে ওকে ওর বিয়ে দিব। এবার ওই বেটা বিয়ে করতে যদি নাও রাজি থাকে তাহলেও ধরে বেঁধে এনে হলেও বিয়ে দিয়ে দিব। কথাটা যে ঈশানকে উদ্দেশ্য করে বলেছে সিয়ান সেটা বুঝতে পেরে ঈশিতা হেসে উঠল। ঈশান বলল, কি ব্যাপার, এভাবে হাসছিস কেন? সেটা তুমি বুঝবে না, তাই না সিয়ান ভাইয়া? শেষ কথাটা সিয়ানের দিকে তাকিয়ে বলল ঈশিতা। ঈশিতার কথা বলার ধরনে সিয়ান বুঝতে পারল সানভি যে ঈশানকে ভালোবাসে এই ব্যাপারটা ঈশিতা জানে। সিয়ানও ঈশিতার সাথে কথায় তাল মিলিয়ে বলল, একদম, এসব ঈশানের মাথায় ঢুকবে না। ঈশান টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ভালো তো, তোদের দুই সায়েন্টিস্টের মাথায় তো সবই ঢুকে। তোরাই খা বসে বসে, আমি গেলাম। বলে ঈশান চলে গেল। ইশরা আর সানভি এতক্ষণ খাচ্ছিল আর সবার কথা শুনছিল। ঈশান এভাবে খাবার ছেড়ে উঠে যাওয়াতে ইশরা সিয়ানের দিকে তাকিয়ে বলল, দিলেন তো ভাইয়াকে রাগিয়ে। কি দরকার ছিল খাবার টেবিলে বসে এত কথা বলার? আরে ছাড়ো তোর কথা, শুধু শুধু রাগ দেখানো ওর স্বভাব। আমরা একটু ফান করছিলাম আর ও ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে চলে গেল। তারপর ওরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়ার পর ঈশিতা, সানভি ওদের ফ্রেন্ডরা চলে যায়। শুধু ঈশানের দুজন ফ্রেন্ড আর জেরিন শান্তি ওরা থেকে যায়। সিয়ানের রুমটা আজকে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এর আগের বার তো বিয়ের সময় ওদের আলাদা হয়ে যেতে হয়েছিল, তাই তখন তো আর এভাবে ঘর সাজানো হয়নি। তবে সিয়ানের ইচ্ছে তখন যা কিছু অসম্পূর্ণ ছিল এবার সবকিছুই পূর্ণ করবে সে, তাই এবার সুন্দর করে ওর ঘরটা সাজিয়েছে। বেশ কিছুক্ষণ আগে সানভি, ঈশিতা, জেরিন আর শান্তি মিলে ইশটাকে রুমে বসিয়ে দিয়ে যায়। ইশটা বসে বসে রুমটা দেখতে থাকে। অনেক সুন্দর করে গোলাপ আর বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে রুমটা। রুমের ডেকোরেশনটা বেশ পছন্দ হয়েছে ইশটার, তবে বসে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। রীতিমতো ঘুমে ঢুলছে সে। প্রায় 15 মিনিট হতে চললেও বসে আছে, অথচ সিয়ানের আসার কোনো নামই নেই। ইশটা ঠিক করে এবার শুয়ে পড়বে, বিরক্ত হয়ে গেছে সে। এইভাবে বালিশ ঠিক করে পাশ ফিরে শুয়ে পড়ে ইশটা। চোখ বুজে ঘুমানোর প্রস্তুতি নেবে, এমন সময় সিয়ানের গলার স্বর শুনতে পায় সে। আমাকে রেখে শুয়ে পড়লে কেন? ইশটা কোনো উত্তর না দিয়ে চোখ বিচে থাকে। সিয়ান দরজা লাগিয়ে লাইট অফ করে এসে শুয়ে পড়ে। পেছন থেকে ইশটাকে জড়িয়ে ধরে বলল, এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কি আজকের রাতটা স্পয়েল করতে চাইছো? বাট তুমি চাইলেও এখন ঘুমাতে পারবে না। বলে নিচের দিকে ফিরায় ইশটাকে। ঘরে মোমবাতির আলো জ্বলছে। নিভু নিভু মোমবাতির আলোতে ইশটার লজ্জারাঙা মুখশ্রীর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে সিয়ান। তারপর ইশটার কপালে আলতো করে চুমু খায়। ইশটা ভীষণ লজ্জা পেয়ে সিয়ানের বুকে মুখ লুকায়। সারা বাড়ি লাইটের আলোয় ঝলমল করছে। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে। আকাশে চাঁদের আলো নেই, গাছের পাতারাও যেন নীরবতা পালন করছে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ছাদের এক কোণে বসে আছে ঈশান। ছাদের উপরটাতেও লাইটিং থাকায় এই জায়গাটাও আলোকিত। ফোনের স্ক্রিনে ইশটার ছবি, হসপিটালে যেদিন ইশটাকে এনে ট্রিটমেন্ট করেছিল সেদিনের ছবি। ইশটার অপারেশনের পর এই ছবিটা তুলেছিল ঈশান। ফোনের স্ক্রিনের উপর চোখের জলের ফোঁটা পড়ে আছে। ঈশানের চোখে জল, কাঁদছে সে। মুখটা কেমন খালি খালি লাগছে।
ভীষণ কষ্ট হচ্ছে ওর। ভালোবাসার মানুষটির অন্যজনের সাথে বিয়ে হতে দেখার দৃশ্য যে কতটা কষ্টদায়ক, এই জিনিসটা যার সাথে হয় শুধু সেই বুঝতে পারে। ইশরাত ছবির দিকে তাকিয়েই হঠাৎ আনমনে গেয়ে উঠল। তোমাকে নিজের ভেবেছিলাম, ভালো তোমাকেই বেসেছিলাম, আর চোখের জলে সবই ঝাপসা। এ আলো রাত অচেনা, ভুল করেছি, ভালো যে বেসেছি, এ মন কেঁদেছে, তবুও হেসেছি। চোখ থেকে আরো এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। পিছন থেকে কারো গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি ফোনের স্ক্রিন অফ করে চোখের জলটুকু মুছে নিল। আপনি এখানে কি করছেন? সানবির পোস্তে পেছন ফিরে তাকালো ঈশান। সানবিকে দেখে উঠে দাঁড়ালো। সানবি এগিয়ে এসে বলল, আপনি ঠিক আছেন তো? আপনাকে এমন এলোমেলো লাগছে কেন? গলা ঠিক করে ঈশান বলল, আম ফাইন, ঠিক আছে আমি। সেই যে খাবার টেবিল ছেড়ে উঠলেন, তারপর আপনাকে আর দেখিনি। পুরো বাড়িতে কোথাও না দেখে ভেবেছিলাম আপনি হয়তো বাড়ি চলে গেছেন। হাঁটতে হাঁটতে ছাদে এসে দেখি আপনি এখানে। ফোনের স্ক্রিনে এবার টাইম দেখলো ঈশান। রাত প্রায় 12:30। সানবির দিকে তাকিয়ে বলল, 12:30 বাজে, এখনো ঘুমোনি যে? ও, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনি কি কাউকে ভালোবাসেন? ঈশান সানবির দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, হঠাৎ এই প্রশ্ন? আপনাকে খাবার টেবিলে কেমন ডিপ্রেসড দেখাচ্ছিল, তাই। না, তেমন কিছু না। সানবির কেন যেন মনে হলো ঈশান লুকিয়ে যাচ্ছে কিছু, হয়তোবা তাকে বলতে চাচ্ছে না, তাই সানবি আর এ বিষয়ে কিছু বলল না। কথা ঘুরিয়ে বলল, তো সারা রাত কি এখানেই থাকার ইচ্ছে আছে নাকি ঘরে যাবেন? এখানে থাকতে ভালোই লাগছে। খোলা আকাশে নিচে নিঃশ্বাস নেওয়ার ফিলিংসটাই আলাদা, বদ্ধ ঘরের থেকে অনেক স্বস্তির। তো তুমি ঘুমোবে না? না, ঘুম আসছে না। কফি খাবেন? হলে মন্দ হয় না। আপনি ওয়েট করুন, জাস্ট 5 মিনিটের মধ্যেই আসছি। সানবি দৌড়ে নিচে নেমে সোজা কিচেনে চলে যায়। ঝটপট 2 মগ কফি করে ছাদে চলে আসে। সানবিকে দেখে ঈশান বলল, বাহ, এত তাড়াতাড়ি করে ফেললে। এই নিন, খেয়ে বলুন কেমন হয়েছে। ঈশান খানিকটা হেসে সানবির থেকে কফির মগটা নিয়ে এক চুমুক খেয়ে বলল, ইয়াম্মি, এত ভালো কফি বানাতে পারো জানতাম না তো। থ্যাঙ্কস। চলুন দোলনায় গিয়ে বসা যাক। চলো। সময়টা বেশ লাগছে ঈশানের। এতক্ষণের বিষণ্ণতা কেমন উবে গেছে। কথা বলতে বলতে ঈশান আর সানবি আজ অনেকটা ফ্রি হয়ে গেল। ঈশান হঠাৎ বলল, তুমি যেভাবে রাত জেগে আমার সাথে ছাদে বসে কফি খাচ্ছ, গল্প করছো, তোমার ভালোবাসার মানুষটা যদি জানতে পারে তখন সে কি বলবে? সে কোনো রিয়েক্টই করবে না। কি করে জানলে সে রিয়েক্ট করবে না? জানি আমি। এত কনফিডেন্স? আচ্ছা বলুন তো, আমার সাথে এভাবে সময় কাটাতে কেমন লাগছে? ভালোই। তাই? তুমি খুব সুইট একটা মেয়ে, অনেক ভালো। তাই? এভাবে কথা বলতে বলতে দুজনেই কখন যে দোলনায় ঘুমিয়ে পড়লো খেয়াল নেই। ভোরের আলো ফুটতে শুরু করেছে, বাইরে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ইস্টার ঘুম ভেঙে গেছে। চোখ মেলে দেখে সিয়ান পাশে উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। ইস্টা উঠে বসে, খানিকটা সময় ব্যালকনির দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। চুলে হাত খোপা করতে করতে কাবার থেকে ব্ল্যাক কালার একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ অনেকক্ষণ বাদে ফ্রেশ হয়ে আসে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় ইস্টা। সকালটা বেশ সুন্দর, রোদ এখনো পুরোপুরি ওঠেনি, হালকা বাতাস বইছে বাইরে। ইস্টা ভাবলো ছাদে যাবে, যেই ভাবা সেই কাজ। রুমের দরজাটা চাপিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায় ইস্টা। সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। এই প্রথম সে এই বাড়ির ছাদে উঠেছে। ছাদের একপাশে সুইমিং পুল আর একপাশে অনেকগুলো ফুলের গাছ লাগানো। তার থেকে খানিকটা দূরে দোলনা। দোলনার দিকে চোখ যেতে ইস্টা বেশ অবাক হয়ে যায়। দোলনার সামনে গিয়ে দাঁড়ায়। ঈশান দোলনায় হেলান দিয়ে ঘুমাচ্ছে আর ওর কাঁধে মাথা রেখে সানবি ঘুমিয়ে আছে। ইস্টা ওদের দুজনকে এভাবে দেখে মৃদু হাসে। সেখান থেকে সরে সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে বসে। হালকা বাতাস আর পাখিদের কিচিরমিচির শব্দে পরিবেশটা অনেক মনোরম আর স্নিগ্ধ লাগছে। এভাবে সুইমিং পুলের ধারে বসে থাকতে বেশ ভালোই লাগছে ইস্টার। বেশ অনেকক্ষণ ইস্টা এখানেই কাটায়। ঈশানের ফোন কল আসে। ঈশান নড়ে চড়ে উঠে যায়। সানবির ঘুমও ভেঙে যায়। এভাবে ঈশানের কাঁধে মাথা রেখেও সারা রাত কাটিয়ে দিয়েছে ভাবতে লজ্জা পেয়ে যায়। ঈশান ঘুম ঘুম চোখে কল রিসিভ করার আগেই কলটা কেটে যায়। সানবি ইতস্তত বোধ করে বলে, সরি, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম এভাবে খেয়ালই নেই। ইটস ওকে।
বলে ঈশান উঠে দাঁড়ায়। পেছন ফিরে ইশটাকে দেখে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে যায়। ঈশানের দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরতে ইশটাকে দেখে অবাক হয়ে যায় সানভি। এগিয়ে গিয়ে বলল, ভাবি এত সকালে তুমি এখানে? সানভির কথায় পিছন ফিরে তাকালো ইশরা, মুস্কি হেসে বলল, গুড মর্নিং। ঘুম থেকে উঠে ইচ্ছে হলো তাই ছাদে চলে এলাম। কখন এলে? আমাকে ডাকতে পারতে। তোমাদের সুন্দর মোমেন্ট নষ্ট করতে চাইনি। ভাবি তুমি যেমনটা ভাবছো তেমনটা না। ইশরা উঠে দাঁড়ালো, দুষ্টমি মাখা হাসি দিয়ে বলল, তাহলে ব্যাপারটা কি তুমিই বলো ডিয়ার ননদিনী। সানভি খানিকটা লজ্জা মাখা কণ্ঠে বলল, আসলে আমি ওনাকে ভালোবাসি। বুঝলাম। তো দুজন দুজনকে যে ভালোবাসো এটা কি তোমার ভাইয়া জানে? উনি আমায় ভালোবাসে না। না ভালোবাসলে তোমার সাথে সারা রাত ছিল ছাদে? এই তো এমনি কথা বলতে বলতে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। ইশরা ঠোঁট চেপে হেসে বলল, বুঝি ননদিনী, সবই বুঝি। চলো নিচে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবে। দুজনে নিচে এসে দেখে ড্রয়িং রুমে সিয়ান, ঈশান আর ওদের সব ফ্রেন্ডরা মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। ইশটাকে দেখে সিয়ান বলল, কোথায় ছিলে তোমরা? তোমাদের জন্যই ওয়েট করছিলাম। এসো, ব্রেকফাস্ট করবে। ইশটা সানভি ওরা দুজনে গিয়ে বসলো ব্রেকফাস্ট টেবিলে। ঈশান আর সানভি মুখোমুখি বসেছে। খেতে খেতে হঠাৎ ঈশিতা বলল, সানভি আপু কাল মাঝরাতে ঘুম ভাঙার পর তোমাকে পাশে পাইনি, কোথায় ছিলে তুমি? ঈশিতার এমন প্রশ্নে ঈশান আর সানভি ভীষণ বিব্রতকর অবস্থায় পড়ে। সানভি আমতা আমতা করে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম। ঈশিতা ঠোঁট চেপে হাসে, কোন রকমে হাসিটা কন্ট্রোল করে বলে, সারা রাত তুমি ওয়াশরুমে ছিলে? সারা রাত থাকতে যাব কেন? আমি যখন ওয়াশরুমে ছিলাম তখনই হয়তো তোমার ঘুম ভেঙেছিল। সানভির এমন ভাবে কথা বলার ধরন দেখে ইশরা আর ঈশিতা ঠোঁট চেপে হাসতে থাকে। ঈশিতা ইশরার দিকে তাকিয়ে বলে, ইশারা আপু তুমি আর সানভি আপু কিছুক্ষণ আগে ছাদ থেকে নামলে না? হ্যাঁ আমি তো সকালে। ইশরা আরো কিছু বলতে যাবে তার আগে সানভি ইশরাকে থামিয়ে দিয়ে বলে, আমরা দুজনই সকালবেলা ছাদে গিয়েছিলাম হাঁটতে। ঈশিতা একটু টান দিয়ে বলে, ও তাই বুঝি। তাই। কাল রাতে কি তুমি ভূতের জন্য কফি নিয়ে গিয়েছিলে ছাদে? আমি কিন্তু ভাইয়াকে রাতে ছাদে যেতে দেখেছিলাম। বাই এনি চান্স তোমরা দুজন? ঈশিতার কথায় ঈশান কেসে ওঠে। সিয়ান ঈশানের দিকে পানি এগিয়ে দেয়। এনে ধর ভাই, পানি খা। এদিকে সানভির চোখ মুখের তো যা তা অবস্থা। সবাই বুঝে ফেলেনি তো ও আর ঈশান যে একসাথে ছিল। এবার সবাই কি ভাববে ওকে? লজ্জায় মাথা কাটা যাচ্ছে সানভির। ওদের বাকি সব ফ্রেন্ডসরা ঈশান আর সানভির দিকে তাকিয়ে মিটিমিটিয়ে হাসছে। সবাই কিছুটা হলেও আন্দাজ করতে পারছে হয়তো বা ওরা একসাথে ছিল। ঈশান পানি খেয়ে স্বাভাবিক হওয়ার পর বলল, খাবার সময় এত কথা বলতে নেই সীতা, চুপচাপ খাবার খা। আমি তো খাবার খাচ্ছি, শুধু জানতে চাইছি আর কি কালকে সারা রাত ছাদে কারা ছিল? এত কিছু জেনে কি করবি তুই? সারা রাত না ঘুমিয়ে ছাদ কে যায়? আর সেসব পাহারা দিস তুই? না, সেসব পাহারা দেবার মতো এক্সট্রা সময় আমার নেই। বেশ ভাব নিয়ে বলল ঈশিতা। তাহলে চুপচাপ খাবার খা। আর একটা ফালতু কথাও যদি তোর মুখ দিয়ে বেরিয়েছে তাহলে তোর দাঁতগুলো ভেঙে হাতে ধরিয়ে দেব। ঈশিতা চুপ হয়ে গেল। তবে একটু পর পরই ঈশিতা সানভি দুজনের দিকে তাকিয়ে হাসছে। ঈশারও সেম অবস্থা। সিয়ানও ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারলো, কিন্তু এখন তেমন কিছুই আর বলল না। কাল রাতেই একবার এসব ব্যাপার নিয়ে রাগ করে ঈশান উঠে চলে গিয়েছিল। এখন যদি কিছু বলে তা আবার ঈশান উঠে চলে যাবে। তাই সিয়ান এই নিয়ে আর কথা বাড়ায়নি। ব্রেকফাস্ট শেষে রুমে চলে গেল ইশরা। কেমন যেন শরীরটা দুর্বল লাগছে। রুমে এসে শুয়ে পড়ল সে। কিছুক্ষণ বাদে সিয়ানও রুমে এলো। ইশরাকে বলল, কি ব্যাপার, তুমি চলে এসেছো যে? সবাই তো নিচে, চলো নিচে গিয়ে বসবে। আমার শরীরটা একটু উইক লাগছে, আপনি যান, আমি একটু রেস্ট নিই। সিয়ান ব্যস্ত হয়ে পড়ল। দৌড়ে এসে ইশরার পাশে বসলো। গলায় কপালে হাত দিয়ে চেক করে বলল, আরে ওকে ফার্সিয়া? আমি ঠিক আছি, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। শরীর কি বেশি খারাপ লাগছে? বললাম তো ঠিক আছি আমি। সিয়ান এবার বলল, তখনকার ছাদের কেসটা কি বলতো? ইশরা হেসে উঠল, বলল, সানভি আর ঈশান ভাইয়াকে সকালে আমি গিয়ে ছাদে দেখি। মেবি ওরা দুজন সারা ছাদেই ছিল। ইশরার কথা শুনে সিয়ানের যেন বিশ্বাসই হলো না। অবাক হয়ে বলল, কি বললে তুমি? ঈশান আর সানভি ছাদে ছিল? হ্যাঁ। বাবা, আমার বন্ধুর দেখে উন্নতি হয়েছে। আগে তো সানভিকে পাত্তাই দিত না, এখন তাহলে বোধহয় ভালোবাসে সানভিকে।
এই জন্যই বোধহয় ডাইনিং টেবিলে কথাটা এড়িয়ে গেল। সানভি রুমে ঢুকতে ঢুকতে বলল, জি না, তোর বন্ধুর উন্নতি হয়নি, ও এখানে আগের মতোই রয়েছে। তাহলে তোর সাথে যে কাল সারা রাত একসাথে ছিল? কাল রাতে খাবার টেবিল থেকে উঠে যাওয়ার পর পুরো বাড়িতে দেখতে না পেয়ে আমি হাঁটতে হাঁটতে যখন ছাদে যাই তখন দেখি ছাদে বসে আছে। আমি গিয়ে কথা বলি, কথা বলতে বলতে এক সময় দোলনায় ঘুমিয়ে পড়ি, এতটুকুই, এর বেশি কিছু নয়। ইশরা এগিয়ে এসে সানভির কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, একদিন দেখবে উনি তোমাকে ঠিক ভালোবাসবে। আরে ভাবি, তুমি ওনাকে চেনোই না, কাল রাতেও সেই একই কথা, বোন আর বোন। জাস্ট বিরক্ত হয়ে গেছি আমি। সানভির কথা বলার স্টাইলে সিয়ান হো হো করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, তোদের দুজনের এই স্টোরি দেখে আমি না হেসে পারছি না। হাসিস না ভাইয়া, পারলে তোর বন্ধুকে বোঝা। কি বোঝাবো আমি? আমি কিচ্ছু পারবো না। তুই যে ভালোবাসিস সেটা তুই ওকে বল। আর সঙ্গে সঙ্গে রিজেক্ট হই আমি না। ইশরা সানভিকে বলল, সানভি, নেগেটিভ কেন ভাবছো বলো তো? তবু আমি পারবো না বলতে। আচ্ছা, তুমি না পারলে ঈশিতাকে দিয়ে তো বলাতে পারো। ওই বদের হাড্ডি মেয়ের নাম নিবেন একদম। দেখলে না ওই মেয়ে কিভাবে আমাকে সবার সামনে লজ্জা ফেললো? ইচ্ছে করছিল তখন ওর মাথাটাই ফাটিয়ে দিই। তোমাদের ভাই বোনের মাথায় কি মারামারি ছাড়া কিচ্ছু যায় আসে না? সিয়ান ইশরার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আসে তো সুইট হার্ট, অনেক কিছুই আসে। মারামারি ছাড়া অনেক কিছুই পারি আমি। সানভি সিয়ানের কথায় হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এবার আমার ভাইয়াকে সামলাও। আমি গেলাম। তারপর সিয়ানের দিকে তাকিয়ে বলল, একেবারে ভাবিকে রেডি করে নিয়ে আসিস। ইশরান সিয়ানকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নেয়। সিয়ান ইশরার হাত ধরে টান দিয়ে এনে রুমের দরজা লক করে বাঁকা হেসে ইশরার দিকে এগোতে থাকে। ইশরা পেছাতে পেছাতে বেডের সাথে ধাক্কা খেয়ে বেডের উপর পড়ে যায়। ইশরা অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরে ড্রয়িং রুমের সোফায় বসে আছে, সাথে সিয়ানও অফ হোয়াইট কালারের শেরওয়ানি পরেছে। দুজনকে একসাথে দারুণ লাগছে। বিভিন্ন গেস্টরা অলরেডি এসে পড়েছে, সবাই এসে ওদের সাথে কথা বলছে। সানভি আর ঈশিতা ওরা দুজনও লেহেঙ্গা পরেছে। ইশরা সিয়ানের কিছু কাপল ফটোশুট করার পর ওরা দুজন এসে ইশরা সিয়ানের সাথে বেশ কিছু ছবি তুলে নিয়েছে। একে ওকে ওদের ফ্যামিলির সবই আর ফ্রেন্ড সার্কেল সহ ফটো সেশন শেষ করা হয়। তারপর সবাই খাওয়া দাওয়ার পর সন্ধ্যায় পার্টিতে অ্যাটেন্ড করে। সন্ধ্যার পার্টির অ্যারেঞ্জমেন্ট সবকিছু ছাদের উপর করা হয়। ছাদের একপাশে স্টেজ করা হয়েছে, সামনে কিছু চেয়ার পাতা আছে। স্টেজে ফুল ভলিউমে গান বাজছে। স্টেজ কাঁপিয়ে ওদের ফ্রেন্ড সার্কেলের সবাই নাচছে। সবাই সিয়ান আর ইশরাকেও স্টেজে কাপল ডান্স করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। ইশরা প্রথমে রাজি হয়নি, পরে সিয়ান জোর করে ওকে নিয়ে যায়। দুজন একটা গানে কাপল ডান্স করে। তারপর ফারাজ আর ঈশিতাও ডান্স করে। তবে এইসব কিছু থেকে যথেষ্ট দূরে ছিল ঈশান। এমনিতেই ওর এত হট্টগোল পছন্দ না, তাই দূরে একটা চেয়ারে বসে যেন স্কল করছে সে। কিছুক্ষণ পর সানভি এসে ঈশানের পাশে চেয়ারটায় বসে পড়ে। এতক্ষণ নাচানাচি করে হাঁপিয়ে উঠেছে সে। বেশ কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়ে বলে, সবাই ওখানে এনজয় করছে, আপনি এখানে কি করছেন? এত লাউড স্পিকারের সাউন্ড আমার পছন্দ না। সানভি আর কথা বাড়ায় না, এখানে চুপচাপ বসে থাকে। ওদের পার্টি শেষে সেলিনা বেগম ওদের খাওয়ার জন্য ডাকে। ঈশান আর সানভি উঠে গিয়ে সবার সাথে ডিনার টেবিলে জয়েন করে। বেশ কিছুদিন কেটে গেছে। ইশরা সিয়ান গতকাল হানিমুন থেকে ফিরেছে। সিয়ানের প্রিয় জায়গা কাশ্মীরে গিয়েছিল ওরা। বেশ কয়েকটা দিন ওরা নিজেদের মতো করে উপভোগ করে এসেছে। ঈশিতা কলেজ ট্রান্সফার করে এখানের একটা কলেজে ভর্তি হয়েছে। টেস্ট এক্সাম শুরু হয়েছে আজকে। সকালবেলা ব্রেকফাস্ট না করে বেরিয়ে গিয়েছে সে। এই নিয়ে সেলিনা বেগম চেঁচামেচি করছে, মেয়েটাকে নিয়ে আর পারলাম না, না খেয়ে চলে গেল, ভাল লাগে না আমার। ঈশান হসপিটালের উদ্দেশ্য ঘর থেকে বেরোতে বেরোতে বলল, এভাবে চেঁচামেচি করছো কেন? এমনি এমনি তো চেঁচাচ্ছি না, তোর বোন না খেয়ে বেরিয়ে গেছে। চিন্তা করো না, টাকা দিয়ে দিয়েছি আমি, বাইরে কে নেবে? বলে ঈশান বেরিয়ে গেল। সেলিনা বেগম বিরক্ত হয়ে বললেন, উফ, এদের নিয়ে আর পারলাম না। সানভি আর ঈশান একই হসপিটালে আছে। ঈশান ট্রান্সফার নিয়ে এখানেই জয়েন করেছে। হসপিটালে প্রায় সময় ওদের দেখা হয়। আজকেও ঠিক সেম। হসপিটাল থেকে বেরোনোর সময় সানভিকে দেখে ঈশান বলল, বাড়ি ফিরবে নাকি এখন? কেন? সিয়ান আমাকে বলেছে তোমাকে নিয়ে সামনে রেস্টুরেন্টে যেতে, ওরা ওখানেই আছে, একসাথে লাঞ্চ করার জন্য। ওকে, চলো। ঈশান আর সানভি দুজনে একসঙ্গে রেস্টুরেন্টে যায়। ওখানে গিয়ে দেখে ফারাজ আর ঈশিতাও আগে থেকে আছে।
ওরা সবাই একসাথে লাঞ্চ সেরে নেয়। আর বেশ কিছুদিন কেটে যায়। সিয়ান, সানভি কেউই বাসায় নেই। সানভি হসপিটালে, আর সিয়ান কোথায় গেছে কিছু বলে যায়নি। ওদের বিয়ে 6 মাস পূর্ণ হয়েছে আজকে। তো ইশরা ভাবলো আজকে কিছু রান্না করে খাইয়ে সিয়ানকে সারপ্রাইজ দিবে। প্রায় 3.5 মাস হতে চললো এ বাড়িতে এসেছে, অথচ একদিনের জন্য সিয়ান ওকে রান্না করা তো দূরে থাক, কিচেনে যেতেই দেয়নি। সিয়ান বাড়িতে না থাকায় এই সুযোগে ইশরা কিচেনে গিয়ে উকি দেয়। মেড সার্ভেন্টরা ইশরাকে দেখে বলল, আপনার কিছু লাগবে আপা? না, কিছু লাগবে না। তোমরা সবাই এখন রান্নাঘর থেকে বেরো, তো আমি রান্না করব। আপনার রান্না করা লাগবে না। কি রান্না করতে হইব কোন? বললাম তো আজ আমি রাঁধবো। তারা আর ইশরার সাথে পেরে ওঠে না, তাই সবাই বাধ্য হয়ে কিচেন থেকে বেরিয়ে যায়। ইশরা রান্না করছিল, এমন সময় সিয়ান বাসায় ফিরে এসে কিচেনে ইশরাকে দেখে রেগে যায়। ইশরার হাত ধরে টানতে টানতে ওকে ড্রয়িং রুমে এনে সোফায় ছুঁড়ে ফেলে। এভাবে সোফার উপর পড়াতে হাতে ব্যথা পায় ইশরা। মেজাজ বিগড়ে আছে সিয়ানের, রাগী গলায় চেঁচিয়ে বলল, আমার পারমিশন ছাড়া কোন সাহসে তুমি কিচেনে গেলে? রান্না করতে গেলে কেন তুমি? এই চুপ করে আছো কেন? বলো। কোনো কিছু খেতে ইচ্ছা করলে ওদের বলতে, ওরা বানিয়ে দিত। এভাবে রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনার জন্যই রান্না করতে এসেছিলাম। আমি বলেছিলাম তোমাকে আমার জন্য রান্না করতে। চুপচাপ রুমে যাও। প্লিজ সিয়ান, প্লিজ শুধু আজকের দিনটা প্লিজ। আমি অনেকটাই রান্না করে ফেলেছি, আর একটু বাকি। সিয়ানের মাথা পুরো গরম হয়ে আছে। ইশরাকে আর কিছু না বলে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় চলে যায়। ইশরা উঠে কিচেনে চলে যায়। চুলা থেকে রান্নাটা নামিয়ে ডাইনিং টেবিলে সবকিছু সার্ভ করে। সানভিও বাড়িতে চলে এসেছে। ডাইনিং টেবিলে এত খাবার দেখে বলে উঠল, ওয়াও ভাবি, এত খাবার! লুকিং সো ইয়ামি। দেখতে হবে না কে বানিয়েছে? কে বানিয়েছে? আমি। কি বললে তুমি? ভাইয়া জানে তুমি কিচেনে গেছো? আমার সাথে রাগ দেখিয়ে তো উপরে চলে গেল। এখনই গিয়ে ভাইয়ার রাগ ভাঙো, নয়তো পরে দেখবে একদম অ্যাটম বোমের মতো ব্লাস্ট করবে। আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি, আমার জিভে জল এসে গেছে, খাওয়ার জন্য আর তরই সইছে না। ইশরা সিয়ানকে ডাকার জন্য রুমে যায়। রুমে গিয়ে সিয়ানকে কোথাও পায় না। ব্যালকনিতে তাকাতেই দেখে সিয়ান সেখানে দাঁড়িয়ে। ইশরা পা টিপে টিপে ব্যালকনিতে গিয়ে পেছন থেকে সিয়ানকে জড়িয়ে ধরে। সিয়ান একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। ইশরা ওকে জড়িয়ে ধরেই বলে, সরি। সিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো প্রত্যুত্তর করছে না। ইশরা আবারও বলে, এই যে সরি বললাম তো, আর কখনো এমন হবে না। সিয়ান থমথমে গলায় বলল, আমার কাছে এসেছো কেন? এই একটা সামান্য বিষয় নিয়ে এখনো রেগে আছেন? আচ্ছা বলুন তো, আমার কি ইচ্ছে হয় না আপনাকে কিছু রান্না করে খাওয়াতে? তারপর সিয়ানকে নিজের দিকে ঘুরিয়ে ইশরা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমার উপর রেগে থাকবেন না। আপনি এভাবে রেগে থাকলে আমার কিছু ভালো লাগে না। নিচে চলুন না প্লিজ। তুমি যাও, আমার ভালো লাগছে না। সিয়ান ইশরাকে সরিয়ে রুমে চলে আসে। ইশরা মন খারাপ করে সানভির রুমে চলে যায়। কি ব্যাপার ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া এখনো রাগ করে বসে আছে। আচ্ছা ওয়েট, আমি দেখছি। সানভি সিয়ানের রুমে চলে যায়। সিয়ানের পাশে বসে বলে, এভাবে ভাবিকে কষ্ট দিচ্ছিস কেন? দেখ, ভাবি কিন্তু সবকিছু তোর জন্যই করেছে। তোর প্রিয় খাবারগুলো রান্না করেছে শুধু তোকে খুশি করতে। আচ্ছা তুই বল, একজন ওয়াইফের কি ইচ্ছে হয় না তার হাজবেন্ডকে রান্না করে খাওয়াতে? তোর হাফ ইয়ার অ্যানিভার্সারিতে ভাবি তোর জন্য এত কিছু আয়োজন করলো, ভেবেছিল তোকে সারপ্রাইজ দিবে, আর তুই কোথায় খুশি হবি তা না, উল্টো রাগ করে আছিস। তোর মতো বোরিং মানুষ আমি আর দ্বিতীয়টা দেখিনি। তুই যে এভাবে ভাবির রান্নাকে ইগনোর করছিস, এতে কিন্তু ভাবি খুব কষ্ট পাচ্ছে। এই সামান্য বিষয়টা নিয়ে প্লিজ আর রাগ করিস না, এবার নিচে চল, আমারও কিন্তু খুব খিদে পেয়েছে। সিয়ান বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর সানভিকে বলল, ফার্সিয়া কোথায়? আমার রুমে। কেন? সিয়ান আর কোনো কথার জবাব না দিয়ে সোজা সানভির রুমে চলে গেল। জানালার গ্রিল ধরে মন খারাপ করে দাঁড়িয়েছে ইশরা। সিয়ান সোজা গিয়ে ইশরাকে কোলে তুলে নিল। আচমকা এভাবে কেউ কোলে নেওয়াতে ইশরা ভয় পেয়ে গেল। পরক্ষণেই সিয়ানকে দেখে ভীষণ অবাক হয়ে গেল। সিয়ান ইশরার গালে চুমু খেয়ে বলল, হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি বউ। আই এম রিয়েলি সরি তোমায় হার্ট করার জন্য। আই প্রমিস আর কখনো এমন হবে না। ইশরার মন খারাপ উড়ে গেল। ঠোঁটের কোণে মুস্কি হাসির রেখা ফুটে উঠল। সিয়ান ইশরাকে নিয়ে ডাইনিং এ চলে এলো। ইশরাকে একটা চেয়ারে বসিয়ে বলল, ওকে, আমার বউ যখন এত শখ করে রেঁধেছে তাহলে তো খেতেই হবে। সানভি ডাইনিং এ আসতে আসতে বলল, তোর আগে আমি টেস্ট করব বলে দিলাম। তুই এখনো বাচ্চাই রয়ে গেলি। ইশরা সুন্দর করে একটা কেকও বানিয়েছে। সঙ্গে সিয়ানের পছন্দের ভেজ বিরিয়ানি আর চিকেন চিজ পাস্তা বানিয়েছে।
আর সানবির ফেভারিট চিকেন ফ্রাই। এগুলো করতে করতে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিল সে। রেড ভেলভেট কেকটার উপরে রেড চেরি দিয়ে সাজানো। চেরি সিয়ানের ভীষণ প্রিয়, তাই চেরি দিয়েই ডেকোরেশন করেছে। কেকের মাঝখানে হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি লেখা। সিয়ান ইশরা দুজনে কেক কাটে, তারপর ইশরাই সবাইকে খাবার সার্ভ করে দেয়। আরো 2 মাস কেটে গেছে। আজকে ঈশিতার এসএসসির লাস্ট এক্সাম ছিল। বাসায় ফিরে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে গিয়ে সোফায় বসে পড়ে ঈশিতা। খেতে খেতে বলে, উফ শান্তি, এতদিনে পরীক্ষা শেষ হলো। এই কয়টা দিন পুরো পাগল পাগল হয়ে গিয়েছিলাম। সেলিনা বেগম কিচেন থেকে নাস্তা নিয়ে আসতে আসতে বললেন, পরীক্ষা শেষ হয়েছে, এখন তো বিয়ের খুশিতে তুমি লাফাবেই, তাই না? এদিকে পড়ার বেলায় নাকি পাগল হয়ে যায়। যত সব পড়ায় ফাঁকিবাজির ধান্দা। আমি আবার কখন বিয়ের কথা বললাম? বলতে হবে কেন, এমনিতেই তো বুঝি আমি। একটা কথা শুনে রাখ, এটা ভাবিস না যে বিয়ে হলে পড়াশোনা থেকে বেঁচে যাবি। ভার্সিটিতে ভর্তি হতে হবে তোকে। আমি কি বলেছি নাকি যে পড়াশোনা ছেড়ে দেব? সেলিনা বেগমের ফোনে ফারাজের কল এলো। উনি খানিকটা হেসে কলটা রিসিভ করলেন। কথা শেষ করে ঈশিতার দিকে তাকিয়ে বললেন, এই যে বিকেলে রেডি হয়ে থাকবেন, আপনার হবু জামাই এসে আপনাকে নিয়ে বিয়ের শপিং এ যাবে। ওকে বলে দাও আমি আজকে টায়ার্ড, যেতে পারবো না। এটা কোন ধরনের কথা ঈশিতা? বিয়ের জন্য তো খুব লাফালাফি করছিলি, তাহলে এখন যাবি না, এটা কি কথা? শোন, কোনো কথা শুনতে চাই না। ফারাজ আসবে বিকেলে, চুপচাপ ফারাজের সাথে রেডি হয়ে বেরুবি। বলে উনি চলে গেলেন। ঈশিতা সেসবে পাত্তা না দিয়ে টিভি অন করে খাওয়া শুরু করলো। বিকেলে ফারাজ এসে ঈশিতাকে নিয়ে বের হয়। ঈশিতা প্রথমে যেতে চায়নি। সেলিনা বেগম ওকে একটা রামধমক দিয়ে জোর করে রেডি করিয়ে পাঠিয়েছেন। ওদের শপিং করা শেষে ফারাজ ঈশিতাকে ওর বাড়িতে পৌঁছে দেয়। আজকে ফারাজ আর ঈশিতার হলুদ। ঈশিতা ওর সকল ফ্রেন্ডদেরকে হলুদে ইনভাইট করেছে। ঈশানদের পুরো বাড়ি সুন্দর করে সাজানো। ওদের সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করেছে। ফারাজদেরও বাড়ি ভর্তি মেহমান। ইশরা গতকালই নিজের বাড়িতে চলে এসেছে। এদিকে ঈশানের জোড়াজড়িতে সিয়ান আর সানভি ঈশানদের বাড়িতে গেছে। সিয়ান চেয়েছিল ইশরাকে নিয়ে যেতে, কিন্তু ইশরা ওর বাড়িতে চলে গেছে। সিয়ান প্রথমে এটা নিয়ে রেগে থাকলেও পরে আর তেমন বেশি রাগ দেখায়নি। ফারাজের গায়ে হলুদ ছুঁয়ে ওরা সবাই ঈশিতাদের বাড়িতে হলুদ ছোঁয়াতে গেল। ইশরা ভেবেছিল শাড়ি পরবে, কিন্তু সিয়ানের নিষেধের কথা মনে পড়াতে ও আর শাড়ি পরল না। হলুদ আর সাদা রঙের একটা চুড়িদার পরে তৈরি হয়ে নিল। ফারাজরা সবাই ঈশিতাদের বাড়িতে পৌঁছে গেল। এখানে ওদের দুজনকে একসাথে হলুদ দেয়া হলো। সবাই একে একে ওদের সাথে ছবি তুললো। ঈশিতা বলল, তুমি যে শাড়ি পরলে না? এমনি। তবে তোমাকে দারুণ সুন্দর লাগছে, ঠিক একটা কাঠগোলাপ ফুল। সিয়ান এগিয়ে এসে ইশরার দিকে তাকিয়ে বলল, কাঠগোলাপই তো, আমার পার্সোনাল কাঠগোলাপ। সিয়ানের কথায় সবাই মিটমিটিয়ে হাসলো। সবাই মিলে অনেক আনন্দ হাসি মজায় হলুদ সন্ধ্যা কাটালো। খাওয়া দাওয়ার পর ফারাজরা চলে গেল। বেলা 11টা বাজছে। ঈশিতা, সানভি আর ওর কিছু ফ্রেন্ডরা পার্লারে সাজগোজ করতে চলে গেল। পার্লার থেকে ফেরার কিছুক্ষণ পরেই ফারাজরা চলে আসলো। কিছুক্ষণের মধ্যেই ওদের দুজনের বিয়ে পড়ানো হলো। খাওয়া দাওয়া শেষে এখন বিদায়ের পালা। ঈশিতা সেলিনা বেগমকে জড়িয়ে ধরে কাছে। মা মেয়ে দুজনের চোখেই জল। ঈশানেরও ভীষণ কষ্ট হচ্ছে। নিজের এত আদরের ছোট বোনটাকে আজ বিদায় দিতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে। সেলিনা বেগমকে ছেড়ে ঈশিতা দৌড়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরল। ঈশানকে জড়িয়ে ধরেও ভীষণ কাছে মেয়েটা। ঈশান দুহাতে বোনকে বুকে আগলে রাখলো। বেশ কিছুক্ষণ পর ঈশিতাকে ছাড়িয়ে বলল, কেঁদে কেটে কি করেছিস নিজের হাল, আর কাঁদিস না। ঈশিতার হাত ধরে ফারাজের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ফারাজের হাতে ঈশিতার হাত তুলে দিয়ে বলল, আমার বোনটাকে কষ্ট দিও না কখনো, ওর খেয়াল রেখো, ও ছোট্ট এখনো, কোনো ভুল করলে বুঝিয়ে বলো। ফারাজ ঈশান আর সেলিনা বেগমকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না আপনারা, ওর দায়িত্ব যখন নিয়েছি তখন ওকে ভালো রাখার দায়িত্ব আমার। ফারাজ আর ঈশিতার সাথে ইশরা আর সানভিও চলে গেল। সিয়ানকে যেতে বলেছিল, কিন্তু সিয়ান যায়নি। ঈশান বারান্দায় দাঁড়িয়ে আছে। সিয়ান ঈশানের কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না, বোন যখন আছে তখন একদিন না একদিন ঠিক বিদায় দিতেই হতো। ঈশান সিয়ানের দিকে ঘুরে দাঁড়ালো, বলল, তুই ওদের সাথে যাসনি? না, তোর মনের অবস্থা ঠিক নেই, তাই ভাবলাম তোর সাথে থাকলে তোর মনটা কিছুটা হলেও হালকা হবে। ঈশান বলল, চল রুমে যাই। সেলিনা বেগমেরও মনটা ভীষণ খারাপ। একমাত্র মেয়েকে বিদায় দিয়ে মনে হচ্ছে ঘরটা ফাঁকা হয়ে গেছে।
তিনি নিজের রুমে শুয়েছিলেন বেশ অনেকটা সময়। সব মেহমানরাই প্রায় চলে গেছে। মেহমান বলতে শুধু ওনার বড় বোন রেহেনা আর তার মেয়ে চৈতি আছে। ওনার বড় বোনের হাজবেন্ড প্রবাসী, তাই উনি আসতে পারেনি। এখন চা নাস্তার আয়োজন করতে উনি উঠে কিচেনে গিয়ে দেখেন রেহেনা বেগম আর চৈতি মিলে বিভিন্ন প্রকার স্ন্যাক্স রেডি করছে। সেলিনা বেগমকে দেখে বললেন, সেলিনা, তুই আবার উঠে এলি কেন? আমি তো সবকিছু রেডি করেছিলাম। চুপচাপ ডাইনিং এ গিয়ে বস, আমি আর চৈতি সবকিছু নিয়ে আসছি। সেলিনা বেগম ডাইনিং এ গিয়ে বসেন। কিছুক্ষণ পর রেহেনা বেগম আর চৈতি সবকিছু নিয়ে ডাইনিং টেবিলে নিয়ে আসে। রেহেনা বেগম টেবিলে নাস্তা সাজাতে সাজাতে বললেন, সেলিনা, তোর সাথে একটা জরুরি কথা ছিল। আপা বলো। বলছিলাম যে ঈশানের তো বিয়ের বয়স হয়েছে, ওর বিয়ের ব্যাপারে কিছু ভেবেছিস? ঈশানের বিয়ের কথা মনে হতে ইশরার কথা মনে পড়ে যায় সেলিনা বেগমের। মুহূর্তেই চোখ মুখে আধার নেমে আসে। ছেলের বিয়ে নিয়ে তো ওনার অনেক স্বপ্ন ছিল। ভেবেছিল ইশরার সাথে ঈশানের বিয়ে দেবে। ওনার ছেলের মনের অবস্থা যে কতটা খারাপ হয়ে আছে, কতটা যে কষ্টে আছে ঈশান, সেটা তো শুধু উনি জানেন। শুকনো মুখে রেহেনা বেগমকে বললেন, তেমন কিছু ভাবা হয়নি। তোর কাছে একটা আবদার আছে, আশা করি আমার এই আবদার তুই ফেলবি না। কি আপা? আমার ইচ্ছে ঈশানের সাথে আমাদের চৈতির বিয়ে দিই। চৈতি ঈশানকে অনেক পছন্দ করে। কিন্তু আপা, ঈশানেরও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। ঈশানের কি পছন্দের কেউ আছে? না, তেমন কেউ নেই। তাহলে আর কি, ঈশানকে ডেকে আন, ওর সাথে আমি কথা বলি। সেলিনা বেগম ঈশানকে ডাকতে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই চৈতি বলল, খালামণি তুমি বসো, আমি ডেকে আনছি। বলে চৈতি ঈশানকে ডাকতে চলে গেল। ঈশানের রুমের দরজার সামনে গিয়ে নক করলো। সিয়ান দরজা খুলতেই চৈতি ভিতরে ঢুকে গেল। ঈশান বেডে হেলান দিয়ে শুয়ে আছে, মনোযোগে ফোনের স্ক্রিনে। চৈতি বলল, ঈশান, মা তোমাকে ডাকছে, কথা আছে, ডাইনিং এ এসো। চৈতির কণ্ঠে অবাক হয়ে তাকালো ঈশান। কিছু বলতে যাবে তার আগে চৈতি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। সিয়ান ঈশানের পাশে বসে বলল, আচ্ছা ব্যাপার কি বলতো? মেয়েটা তোকে নাম ধরে ডাকলো, আবার তুমিও করছে। আমি তো বুঝতে পারছি না। চল গিয়ে দেখি। সিয়ান আর ঈশান ডাইনিং এসে বসলো। রেহেনা বেগম বললেন, ঈশান, তোর মায়ের সাথে আমার কথা হয়েছে। তোর আর চৈতির বিয়ে আমরা ঠিক করেছি। এইবার চৈতির ওই সময়ের ব্যবহারের ব্যাপারটা সিয়ান আর ঈশান দুজনেই বুঝতে পারলো। রেহেনা বেগমের কথা ঈশানের বেশ রাগ হয়, কিন্তু রাগটা কন্ট্রোল করে ঈশান বলল, আমার পক্ষে চৈতিকে বিয়ে করা সম্ভব না আন্টি, ওকে আমি বোনের নজরে দেখি। রেহেনা বেগম বললেন, ও তো আমার আপন বোন না, খালাতো বোন, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আমার চৈতিকে পছন্দ নয়, আমি ওকে বিয়ে করব না। বলে ঈশান উঠে চলে যায়। ঈশানের পেছন পেছন সিয়ানও উঠে চলে যায়। চৈতিকে পছন্দ না শুনে রেহেনা বেগমের মুখটা অপমানে ছোট হয়ে যায়। তিনি এবার রেগে গিয়ে সেলিনা বেগমকে বলেন, তোর ছেলে আমার মেয়েকে অপমান করলো, আর এত সুন্দর মেয়েকে তোর ছেলের পছন্দ হলো না? যে বাড়িতে আমার মেয়ে অপমানিত হয় সে বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। এখনই চলে যাব আমি এই বাড়ি থেকে। চলে আয় চৈতি। উনি চৈতির হাত ধরে নিয়ে গেলেন। সেলিনা বেগম ওনাকে ডাকতে লাগলো, আপা, আমার কথাটা শুনে যাও, এভাবে রেগে চলে যেও না আপা। মিনিট 15 বাদে রেহেনা বেগম আর চৈতি লাগেজ গুছিয়ে বেরিয়ে যায়। সেলিনা বেগম ওনাদের বেশ কয়েকবার থাকতে বলেন, কিন্তু রেহেনা বেগম কোনো কথাই শুনতে চান না। উনি ওনার মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। ফরাজদের বাড়িতে ওর সব কাজিনরা ঈশিতাকে ঘিরে বসে আড্ডা দিচ্ছে। সানভিও সবার সাথে মিশে গেছে। তবে এর মধ্যে একটা ছেলে বেশ অনেকক্ষণ ধরে সানভির দিকে তাকিয়ে আছে, যেটা সানভিকে বেশ অস্বস্তিতে ফেলছে। ছেলেটা ফরাজের ফ্রেন্ড। সানভি একটা সময় বিরক্ত হয়ে ইশতার পিছনে গিয়ে বসে। রাতের বেলা খাওয়া দাওয়ার সময় টেবিলে ছেলেটা সানভির সামনাসামনি বসে। এখনো সানভির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সানভি তাড়াতাড়ি খেয়ে উঠে চলে যায়। ছেলেটাও খাওয়া শেষ করে সানভির পেছন পেছন যায়। সানভি গিয়ে ইশতার রুমে বসে। রুমের দরজা খোলা থাকায় ছেলেটা ওই রুমে আসে। এগিয়ে এসে বলে, হাই, আমি আশিক। সানভি বেশ বিরক্তি নিয়ে বলল, তো আমি কি করব? আপনি কি ডিস্টার্ব ফিল করছেন? বুঝতেই যখন পারছেন তাহলে আবার ডিস্টার্ব করছেন কেন? সুন্দরী মেয়েরা প্রথম প্রথম এমন একটু ভাব নেই, বাট শেষে ঠিকই প্রেমে পড়ে। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন?
আমার হাজবেন্ড থাকতে আমি আপনার প্রেমে পড়তে যাব কেন? সানভীর প্রশ্নে আশিক ভেবাচেকা খেয়ে গেল, অবাক কণ্ঠে বলল, আপনি ম্যারিড? ইয়েস, আই এম ম্যারিড। ইশরা সানভীকে খুঁজতে খুঁজতে রুমে এসে এই কথা শুনে প্রথমে খানিকটা অবাক হলেও পরে ব্যাপারটা বুঝতে পেরে ঠোঁট চেপে হাসে। আশিক আর কথা বাড়ায় না, পেছন ফিরে ইশরাকে দেখে রুম থেকে বেরিয়ে পড়ে। আশিক চলে যেতেই রুমের দরজা আটকে দুজনে একসাথেই হেসে দেয়। হাসতে হাসতে ইশরা বলে, বাহ, ভালোভাবেই ব্যাপারটা হ্যান্ডেল করলে দেখছি। ঠিকই আছে, যা বলেছি ঠিকই বলেছি। সেই আসার পর থেকেই আমার দিকে তাকিয়েছিল, শুধু তাই না, পেছন পেছন এসে বিরক্ত করা শুরু করে দিয়েছিল। যাই হোক, এখন তো মিথ্যে বলতে হয়েছে, নেক্সট টাইম আর মিথ্যে বলতে হবে না। তোমার ভাইয়াকে বলে তোমার আর ঈশান ভাইয়ার বিয়ের ব্যবস্থা করব। কেউ তখন বিরক্ত করলে ডিরেক্ট ঈশান ভাইয়া এসে তোমায় প্রোটেক্ট করবে। সানভী হতাশ হয়ে বলল, সেগুড়ে পালি, এই জীবনে বোধ হয় তার হবে না। ভাবি হয়ে আমার ননদিনীর জন্য এটুকু করতে পারবো না? দেখবে ঈশান ভাইয়াও তোমায় ভালোবাসবে। দেখতে দেখতে 1 বছর চোখের পলকে কেটে গেছে। আজকে ইশরা সিয়ানের প্রথম বিবাহ বার্ষিকী। সিয়ান সবাইকে ইনভাইট করেছে ওদের অ্যানিভার্সারিতে। ইশরার বাবা মা, ঈশানরা সবাই আজকে এই বাড়িতে। সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে। সিয়ান ইশরা দুজনে আজকে নীল রঙের ম্যাচিং ড্রেস পরেছে। দুজনে রেডি হয়ে একসাথে নিচে নেমে আসলো। তারপর ওরা কেক কাটলো। রাতের খাওয়া দাওয়ার পর ইশরার বাবা মা চলে গেল। সিয়ান ওনাদের অনেক রিকোয়েস্ট করেছিল থাকার জন্য, কিন্তু বাড়ি খালি পড়ে আছে, তাই ওনারা চলে গেলেন। তবে ফারাজ, ঈশিতা ওরা আছে। খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুম সবাই একসাথে বসে আছে। মূলত সিয়ানই বলেছে থাকতে সবাইকে, ওর কিছু কথা আছে। তাই সিয়ান সেলিনা বেগমের উদ্দেশ্যে বলল, আন্টি, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ সিয়ান বল। সানভি মাথা নিচু করে আছে। সানভি জানে সিয়ান কি বলার জন্য সবাইকে ড্রয়িং রুমে থাকতে বলেছে। সিয়ান বলল, আন্টি, সানভি ঈশানকে ভালোবাসে। সিয়ানের কথা শুনে ঈশান ভীষণ অবাক হলো। ও ঠিক শুনছে তো, নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না। সিয়ান আবারও বলল, সানভি অনেক আগে থেকে ঈশানকে ভালোবাসে। সেলিনা বেগম প্রথমে অবাক হলেও বেশ খুশি হলেন। বললেন, এই কথাটা আগে বলবি না তোরা? ঈশানের সাথে সানভীর বিয়ে দিতে পারলে তো আমি সবচেয়ে বেশি খুশি হব। সানভি মাথা নিচু করে বসে আছে, কেমন একটা লজ্জা লাগছে ওনাদের সামনে। ঈশান এখনো তাকিয়ে আছে, কি বলবে বা কি বলা উচিত ভেবে পাচ্ছে না। ঈশিতা কি তাহলে সেদিন সানভির কথাই বলেছিল? সানভি চোখে ভালোবাসে এটা ঈশিতা জানে? সেলিনা বেগম সানভির পাশে এসে বসে বললেন, সানভি, তুই যে ঈশানকে ভালোবাসিস এ কথাটা আমাকে বলিসনি কেন এতদিন? তাহলে তো আর বাইরে মেয়ে খোঁজার দরকারই নেই ঈশানের জন্য। ঈশিতা বলল, আমি কিন্তু ব্যাপারটা জানতাম, সানভি আপু ভাইয়াকে অনেক বছর ধরেই ভালোবাসে। সেলিনা বেগম বললেন, তাহলে আর কি, এবার ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করতে হবে। ঈশান এতক্ষণ চুপচাপ থাকলে এবার সোফা থেকে উঠে দাঁড়িয়ে বেশ রাগী গলায় বলল, কি পেয়েছোটা কি তোমরা? আমার মতামত ছাড়া আমার বিয়ে ঠিক করে ফেলেছো। একটা বারো আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না যে আমি সানভিকে বিয়ে করতে চাই কিনা। ঈশানের এমন আচরণে এখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। সেলিনা বেগম বলল, তোর সানভিকে পছন্দ নয়? ঈশানের সোজাসাপটা উত্তর, না, ওকে আমি কখনোই সেই নজরে দেখিনি। ওকে বিয়ে করা পসিবল না। বলে ঈশান সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। সিয়ান এসে তার সেলিনা বেগম বেশ কয়েকবার ঈশানকে ডাকে, কিন্তু ঈশান কারো কথা না শুনে বেরিয়ে যায়। সানভীর ভীষণ কান্না পাচ্ছে, ওর চোখের কোণে জল চিকচিক করছে। ও স্বপ্নেও ভাবেনি ঈশান এমন করবে। সেলিনা বেগম সানভীর কাছে এসে বলল, তুই মন খারাপ করিস না সানভি, ঈশান যে এমন করবে ভাবিনি। ঈশানের ব্যবহারের জন্য আমি সত্যিই লজ্জিত। সানভি হাসার চেষ্টা করে বলল, আমার কষ্ট পাওয়া না পাওয়া ওনার আর কি। উনি তো ঠিকই বলেছেন, জোর করে তো আর কাউকে ভালোবাসা যায় না। ওনার হয়তো বা পছন্দের কেউ আছে, সেজন্য উনি এমন রিয়েক্ট করছেন। তুই চিন্তা করিস না, আমি ওকে ঠিক রাজি করাবো, দেখিস। লাভ নেই আন্টি, জোর করে তো আর কারো মনে ভালোবাসা তৈরি করা যায় না। বলে সানভি দৌড়ে ওর রুমে চলে যায়। সেলিনা বেগম হতাশ হয়ে বসে পড়েন সোফায়। ইশরা সানভির পেছন পেছন চলে যায়। সিয়াম সেলিনা বেগমকে জিজ্ঞেস করলো, ঈশান কি কাউকে ভালোবাসে আন্টি? সেলিনা বেগম চুপ করে রইলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, তোকে কি করে বলবো সিয়ান, আমার ছেলেটা যে অজান্তেই ফার্সিয়াকে ভালোবেসে ফেলেছিল। যদি জানতো ফার্সিয়া তোর বউ, তাহলে কখনোই হয়তো বা ফার্সিয়াকে ভালোবাসতো না। আমার ছেলেটা ভীষণ কষ্টে আছে, এখনো ফার্সিয়াকে ভুলতে পারেনি বলেই হয়তো কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না।
সিয়ান আবারও বলল, কি হলো আন্টি, কথা বলছো না যে? ঈশান কাউকে ভালোবাসে? আমার জানা মতে না। আন্টি, আমি কালকে ঈশানের সাথে কথা বলবো। এই ব্যাপারটা নিয়ে আর ভেবো না, শুয়ে পড়ো। সিয়ান ওর রুমে চলে যায়। সেলিনা বেগম, ফারাজ, ঈশিতা ওরা আর কথা না বাড়িয়ে রুমে চলে যান। ঈশিতা মন খারাপ করে শুয়ে আছে। ভাইয়ের মনের ভেতরের কষ্টটা ঈশিতা বুঝতে পারছে ঠিকই। ইশটাকে যে এখনো ভুলতে পারেনি ঈশান, সেটা ঈশিতা ভালোই বুঝতে পারছে। তবে সানভিদের সাথে করা ব্যবহারটা তার মোটেও ভালো লাগেনি। ওর বিশ্বাস ওর ভাইকে সানভি তার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে। এখনো ইশটাকে ভুলতে পারছে না ঠিকই, কিন্তু একটা সময় সানভি তার ভালোবাসা দিয়ে ঠিকই ঈশানের ভালোবাসা আদায় করে নিতে পারবে। ঈশিতাকে ভাবনায় মশগুল থাকতে দেখে ফারাজ বলল, সানভি যে আমার ভাইকে ভালোবাসে এটা তুমি জানতে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো তো, ঈশান কি কাউকে ভালোবাসে বা বাসতো? হয়তো বা। তার মানে কাউকে ভালোবাসতো? ঈশিতা একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, একটা জিনিস কি জানো ফারাজ, কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে ভালোবাসার মানুষটাকে স্যাক্রিফাইস করতে হয়। তখন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যতই ভুলে যাওয়ার চেষ্টা করা হোক না কেন, হাজার চাইলেও ভোলা যায় না। ঠিক ওই মনের মধ্যে কোথাও না কোথাও থেকে যায়। ঈশানের লাইফে কি এমন কিছু ঘটেছে? গুড নাইট, ভালো লাগছে না আমার, ঘুমিয়ে পড়ো বলে ঈশিতা পাশ দিয়ে শুয়ে পড়ল। এ বিষয়ে কোনো রকম কথা বলতে সে ফারাজের সাথে ইচ্ছুক না। তাছাড়া এই ব্যাপারে কী বা বলবে ফারাজকে। ঈশিতা বলতে চাইছে না দেখে ফারাজ আর কিছু জিজ্ঞেস করলো না, সে নিজেও শুয়ে পড়ল। ঈশান সিয়ানের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসে। নিজের রুমের বারান্দায় ফ্লোরে বসে আকাশের দিকে তাকিয়ে আনমনে বলতে শুরু করে, আমার সাথেই কেন এমন হতে হলো? কেন আমি ভুল মানুষকে ভালোবাসলাম? কেন যাকে চাওয়াটা অন্যায় আর পাওয়াটা অসম্ভব? আমি যে কিছুতেই ওকে ভুলতে পারছি না। আজ একটা বছর ধরে হাজার চেয়েও ভুলতে পারলাম না ওকে। কি করে ভুলবো ওকে? কি করব আমি? কি করব? বলে দুহাতে নিজের মাথার চুল চেপে ধরে। মাথায় যন্ত্রণা হচ্ছে, নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে ঈশানের। কিছুতেই বলতে পারছে না ইশটাকে, আর না পারছে নিজের মনে অন্য কাউকে জায়গা দিতে। ইশটার জায়গায় কাউকে কল্পনাও করতে পারে না সে। যতই হোক প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ভুলে যাওয়া কি আদৌ সম্ভব? সকালবেলা ঈশানদের বাড়িতে সিয়ান আসে। সিয়ান এসে সোজা ঈশানের সাথে কথা বলতে ওর রুমে চলে যায়। সেলিনা বেগম কিচেনে দুপুরে রান্না করছেন। ঈশান হসপিটালে যাওয়ার জন্য রেডি হতে হতে বলল, কি বলবি? তাড়াতাড়ি বল, আমাকে বেরোতে হবে। কাউকে ভালোবাসিস তুই? ঈশানের কাছে সিয়ানের এই কথাটা ভীষণ হাস্যকর মনে হলো। তাচ্ছিল্য হেসে বলল, জেনে কি করবি তুই? তুই কাউকে ভালোবেসে থাকলে সানভির ব্যাপারে আমি জোর করবো না, কারণ নিজের বোনের ভালোবাসা বাঁচাতে গিয়ে তো আরেকজনের ভালোবাসা শেষ করতে পারি না। তুই কাউকে ভালোবেসে থাকলে জোর করে তোদের বিয়ে দিলে কেউই তো সুখী হতে পারবি না। বুঝতেই যখন পারছিস ব্যাপারটা, তাহলে কেন বারবার একই কথা বলছিস? আমার কথা হচ্ছে, তুই কাউকে ভালোবাসিস কিনা সেটা ক্লিয়ার করে বল। জানি না বলে ঈশান বেরিয়ে গেল। সিয়ান রুম থেকে বেরোতে বেরোতে ঈশান বেরিয়ে চলে যায়। সিয়ান সেলিনা বেগমকে বলল, কথা এরকম অসম্পূর্ণ রেখে চলে গেলে কিভাবে হবে বলতো? ঈশানকে বললাম, তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তাহলে ক্লিয়ার করে বল, উল্টো জানি না বলে চলে গেলাম। বিরক্ত হয়ে সোফায় বসে পড়ল সিয়ান। সেলিনা বেগম বললেন, ও হয়তো কোনো ব্যাপারে ডিপ্রেসড হয়ে আছে, তাই ঠিক মতো উত্তর দিচ্ছে না। তুই চিন্তা করিস না, ওকে আমি ঠিক রাজি করাবো। তুই বস একটু, আমি তোর জন্য টেবিলে খাবার দিচ্ছি। সেলিনা বেগম উঠে কিচেনে চলে গেলেন। সানভি আজকে আর হসপিটালে যায়নি। কাল রাতের পর থেকেই মনটা ভীষণ খারাপ হয়েছে। ইশরার রুমে এসে নক করলো। সানভি ভিতর থেকে বলল, খোলা আছে, আসতে পারো। ইশরা রুমে ঢুকে সানভির পাশে গিয়ে বসলো। কি হলো? এখনো এই একটা ব্যাপার নিয়ে মন খারাপ করে আছো? তোমার ভাইয়া তো গেছে কথা বলতে, দেখবে ঠিক ওনাকে রাজি করিয়ে আসবে। আমার মনে হয় না রাজি হবে। আগে থেকেই এত বেশি বেশি ভাবছো কেন বলো তো? এসো খাবে, চলো। সকাল থেকে কিছুই খাওনি। আমার খিদে নেই। খিদে নেই বলে তো হবে না, এক্ষুনি চলো আমার সাথে। বলে ইশরা জোর করে সানভিকে নিয়ে গেল। রাত প্রায় 11:30। সেই যে সকাল ঈশান বাড়ি থেকে বেরিয়েছিল আর এইমাত্র ফিরেছে। ঈশান নিজের রুমে লাইট অফ করে শুয়ে আছে। সেলিনা বেগম ঈশানের রুমে এসে মাথার পাশে বসলেন। চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এখনো ফার্সিয়াকে ভুলতে পারিসনি তাই তো? ঈশান চুপচাপ চোখ বন্ধ করে আছে। এই মুহূর্তে ওর মায়ের সাথে এই ব্যাপারে কোনো রকম কথা বলার ইচ্ছে নেই। সেলিনা বেগম বুঝতে পারছেন ঈশান জেগে আছে, কিন্তু এই ব্যাপারে ওনার সাথে কথা বলতে ইচ্ছুক নেই দেখে চুপ করে আছে। তিনি আবারও বললেন,
দেখ, যা হয়ে গেছে হয়ে গেছে। একটা কথা মাথায় রাখ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ফার্সিয়া শিয়ানের স্ত্রী, ওরা দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনকে ভালোবেসে সুখে আছে। এবার বাস্তবতা মেনে নিতে শিখ বাবা। জীবন কারোর জন্য থেমে থাকে না। আর কতকাল ফার্সিয়াকে ভালোবেসে নিজের জীবনটা এভাবে শেষ করবি? এবার ওকে ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করা উচিত তোর। শানবি তোকে ভীষণ ভালোবাসে, মেয়েটা ভীষণ ভালো। সবকিছু ভুলে গিয়ে শানবিকে আপন করে নে। মেয়েটা অন্য সব মেয়ের মতো না। অন্য কোনো মেয়ে হলে তোকে এতদিনে নিজের ভালোবাসার কথা বলতো, তোর পিছন পিছন পড়ে থাকতো। অথচ দেখ, শানবি শিয়ানকে দিয়ে তোকে ভালোবাসার কথাটা জানিয়েছে। ও তোকে ভীষণ ভালোবাসে। তোকে আগলে রাখতে শুধুই মাত্র ওই পারবে। মেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ, আমার যা বলার ছিল আমি বলে দিলাম। এবার তুই কি করবি না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। তোকে শানবির ব্যাপারে জোর করছি না, তবে আমার কথাগুলো একটু ভেবে দেখিস। বলে উনি রুম থেকে বেরিয়ে গেলেন। সেলিনা বেগম বেরিয়ে যেতে ঈশান চোখ মেলে তাকালো। রুমে হালকা নীল রঙের ড্রিম লাইটের আলো জ্বলছে। সেলিনা বেগম বেরিয়ে যাওয়ার সময় ড্রিম লাইট অন করে গেছেন। ঈশান উঠে বসলো। মায়ের কথাগুলো এখনো কানে বাজছে। অনেকক্ষণ ধরে মায়ের কথাগুলো নিয়ে ভাবলো ঈশান। আসলে ওর মা ভুল কিছু বলেনি। আর কতদিন কখনো না হওয়া জিনিসটার পেছনে ছুটবে। এবার সত্যি নিজের জীবনটা নতুন করে সাজানো উচিত। পুরনো অতীত ভুলে থাকা কষ্টকর হলেও ভুলে যাওয়া উচিত। জীবন কারোর জন্য থেমে থাকে না, নতুন করে সবটা শুরু করা উচিত। এসব ভাবতে ভাবতে ঈশান বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল। ফোনের গ্যালারি জুড়ে ইস্টার বেশ কিছু ছবি আছে। ঈশান ছবিগুলো একবার দেখে নিয়ে ডিলিট করে দিল। এই ছবিগুলো বিভিন্ন সময় ইস্টার অগোচরে তুলেছিল। ফোনের গ্যালারি স্ক্রল করতে করতে সানবিতের নবীনবরণ অনুষ্ঠানের কিছু ছবি পেল। তখন ঈশানরা সেকেন্ড ইয়ারে ছিল। হঠাৎ একটা ছবিতে ঈশানের চোখ আটকে যায়। সকল নবীন স্টুডেন্টদের গ্রুপ ফটো। সব মেয়েরা শাড়ি পরে আসলেও সানবি শাড়ি পরেনি, সবুজ রঙের একটা গাউন পরে এসেছিল। যদিও এই ছবিগুলো আগে তেমন একটা ভালোভাবে খেয়াল করেনি ঈশান, তবে আজকে বেশ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সানবির ছবিটা দেখছে সে। কাঁধের কিছুটা নিচ অব্দি কাল করা চুল আর সবুজ রঙের গাউন পরিহিতা মেয়েটার হাস্যোজ্জ্বল মুখশ্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ঈশান। না, মন্দ নয় মেয়েটা। আলাদা একটা স্নিগ্ধতা রয়েছে চেহারায়। ইস্টার চুল লম্বা আর সানবির চুল কিছুটা ছোট। ইস্টার শান্ত আর সানবি খানিকটা চঞ্চল। এইটুকুই পার্থক্য ওদের দুজনের। কখনো তেমন ভাবে সানবির দিকে দৃষ্টি দেওয়া হয়নি ঈশানের। সেরকম চোখে দেখেনি বলেই হয়তো মেয়েটার প্রতি কখনো ভালো লাগা কাজ করেনি। তবে এখন বেশ অনেকক্ষণ ধরে ভালো করে দেখছে সানবিকে। আরো কিছু ছবিও আছে ওই দিনের। ঈশান বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেই ছবিগুলো দেখলো। অতঃপর ফোনটা অফ করে পাশে রেখে শুয়ে পড়লো। চোখ বুজে ভাবতে লাগলো, যা বলার কাল সকালেই বলবো। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে সেলিনা বেগম ব্রেকফাস্ট সার্ভ করছে। ঈশান চেয়ার টেনে বসতে বসতে বলল, মা, আমি একটা ডিসিশন নিয়েছি। কি? সবকিছু নতুন করেই শুরু করব ভাবছি। সিয়ানকে ফোন করে বলে দিও আমি সানবিকে বিয়ে করব। সানবিকে নিয়ে সবটা শুরু করতে চাই, তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। সেলিনা বেগম ঈশানের কথা শুনে প্রথমে খুশি হয়, তবে শর্তের কথা শুনে তিনি ভ্রু কুঁচকে বলেন, কি শর্ত? তার জন্য আমাকে কয়েক মাস সময় দিতে হবে। সানবির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমার সময় চাই। ঠিক আছে, সময় লাগলে লাগবে। তুই যে রাজি হয়েছিস এতেই আমি অনেক খুশি। ব্রেকফাস্টের পর ঈশান হসপিটালে চলে যায়। সেলিনা বেগম সিয়ানকে ফোন করে। সিয়ানের ফোন সুইচ অফ থাকায় ইস্টাকে কল করে। ইস্টা শাওয়ার নিয়ে এসে দেখলো কল বাজছে। ফোনের কাছে এগিয়ে এসে সেলিনা বেগমের নাম্বার দেখে মুস্কি এসে কল রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। শিয়ান কোথায়? ফোন সুইচ অফ, ফোনে পাইনি। একটু বেরিয়েছে। কেন আন্টি? ঈশান রাজি হয়েছে, এই খবরটা দেওয়ার জন্যই ফোন দিয়েছিলাম। ঈশান রাজি হয়েছে শুনে ইস্টার মুখে হাসি ফুটে ওঠে। খুশি হয়ে বলল, সত্যি আন্টি? তবে ঈশান বলেছে ওর কয়েক মাস সময় চাই। আমি এক্ষুনি সানবিকে খবর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখছি, পরে কথা হবে। আচ্ছা। ইস্টা ফোন রেখে দৌড়ে সানভির রুমে গিয়ে সানভিকে জড়িয়ে ধরে বলল, সানভি, ঈশান ভাইয়া রাজি হয়েছে। সানভির কাছে মনে হচ্ছে ইস্টা মজা করছে, তাই সানভি বলল, প্লিজ ভাবি মজা করো না, আমার ভালো লাগছে না। আমি মজা করছি না, সত্যি উনি রাজি হয়েছেন। বিশ্বাস না হলে এই নাও আন্টির সাথে কল রেকর্ডটা শোনো। ইস্টা একটু আগের কল রেকর্ডটা সানভিকে শোনায়। এবার সানভি বিশ্বাস করে। খুশিতে ইস্টাকে জড়িয়ে ধরে বলে,
আই এম সো হ্যাপি ভাবি। ও যে সত্যি রাজি হবে আমি ভাবতেও পারিনি। আর বলেছিলাম না উনি রাজি হবে, আর তুমি তো শুধু শুধুই মন খারাপ করে বসেছিলে। বিকেলে ঈশান আর সেলিনা বেগম সিয়ানদের বাসায় আসে। মূলত ঈশানই সানভির সাথে আলাদা কথা বলতে এসেছে, সেই সাথে আজকে ওদের এঙ্গেজমেন্টও হবে। ফারাজ ঈশিতারাও চলে এসেছে। সবাই ড্রয়িং রুমে কথা বলছে। নিচের রুমের ব্যালকনিতে সানভি দাঁড়িয়ে আছে। আজকে শাড়ি পরেছে সে, জীবনে প্রথম শাড়ি পরেছে, তাই শাড়ি সামলাতে খানিকটা হিমশিম খাচ্ছে। শাড়ি পরতে পারতো না বলে এর আগে কখনো শাড়ি পরা হয়নি। আজকে ইশটা ওকে শাড়ি পরিয়ে দিয়েছে। ওর কেমন যেন লজ্জা লাগছে, তাই ও আর নিচে যায়নি। ঈশান সানভির সাথে কথা বলার জন্য সানভির রুমে আসে। সানভিকে রুমে দেখতে না পেয়ে ব্যালকনির দিকে যায় ঈশান। ব্যালকনিতে গিয়ে সানভিকে দেখতে পেল। ওর দিকে খানিকটা এগিয়ে গিয়ে বলল, কেমন আছো তুমি? ঈশানের কণ্ঠ শুনে আজকে কেমন যেন লজ্জা লাগছে সানভির। আগে নর্মালি কথা বলতে কোনোদিন এমন হয়নি। তখন তো আর ঈশান জানতো না যে সানভি ঈশানকে ভালোবাসে, কিন্তু এখনকার ব্যাপারটা আলাদা। সেদিন সিয়ান যখন বলেছিল সানভি ঈশানকে ভালোবাসে, তারপর থেকে আর কথা হয়নি। সানভি না তাকাইয়েই বলল, ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ঈশান সানভির সামনাসামনি দাঁড়িয়ে বলল, তুমি যে আমাকে আগে থেকে ভালোবাসো তা কখনো বলনি যে? বলার সুযোগটা তো আপনি কখনোই দেননি। সবসময় সেই একই ভাই বোনের সম্পর্ক টেনেছেন। সানভির কথা বলার ধরনে ঈশান হেসে উঠল, বলল, তোমাকে কখনো অন্য চোখে দেখিনি আমি, তাই তখন যেটা ভাবতাম সেটাই বলেছি। একটা কথা ছিল, আপনি মন থেকে রাজি তো এই বিয়েতে? ঈশান বলল, কোনো সন্দেহ আছে? না, তবু আমি তোমাকে বিয়ে করব ঠিক আছে, তবে আমার কয়েক মাস সময় চাই। তোমার সাথে মানিয়ে নিতে আমার সময় লাগবে। তোমার কোনো আপত্তি নেই তো? সানভির মনটা কিছুটা খারাপ হয়ে গেল, মুখে সেটা প্রকাশ করলো না। ঈশান বলল, মন খারাপ না। আজকে থেকে এসব আপনি আপনি করে বলা ছাড়তে হবে, তুমি করে বলবে। আচ্ছা। ঈশান সানভির হাত ধরে বলল, নিচে চলো, সবাই অপেক্ষা করছে। দুজন একসাথে নিচে নেমে এলো। তারপর দুজন দুজনকে রিং পরিয়ে দেয়। খাওয়া দাওয়ার পর ঈশানটা চলে যায়। 5 মাস পর আজকে বিকালে ঈশান সানভির বিয়ে। গত 5 মাসে ওরা দুজন আরো ফ্রি হয়েছে। ঈশান ও সানভিকে মন থেকেই মেনে নিয়েছে। সানভির প্রতি ঈশানেরও এখন ফিলিংস আছে। ঈশান প্রথম দিকে মনের বিরুদ্ধে গিয়ে রাজি হলেও এখন মন থেকে সানভিকে চায়। এই 5 মাসে সানভি নিজের ভালোবাসা দিয়ে ঈশানের মন জয় করতে পেরেছে। ঈশানের ইচ্ছেতেই আজ ওদের বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। সানভি ইশটা দুজনেরই রেডি হওয়া কমপ্লিট। খয়েরি রঙের ব্রাইডাল লেহেঙ্গা সেজেছে সানভি। সিয়ান আজকে অনেক খুশি। সানভি ফাইনালি আজ তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে। বোনের হাসি মুখটাই তো দেখতে চেয়েছিল সিয়ান, তবে এত কিছুর মধ্যেও খানিকটা খারাপ লাগা কাজ করছে। এত বছর ধরে একই বাড়িতে ছিল, ছোট থেকে 2 ভাই বোন একসাথে বড় হয়েছে। এজ ডিফারেন্স বেশি না হয় ওদের বন্ডিংটাও ছিল একদম ফ্রেন্ডের মতো। দুজন দুজনের কাছে সবকিছু শেয়ার করত। আর আজকে এত আদরের বোনটাকে বিদায় দিতে হবে ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে সিয়ানের। কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই ফিরে তাকালো সিয়ান। ইশরাকে দেখে বলল, সানভি কোথায়? রেডি হয়েছে ও? আমরা রেডি। কিছুক্ষণের মধ্যে ঈশানরা চলে আসলো। ওদের বিয়ে পড়ানোর পর খাওয়া দাওয়া শেষ করলো। বিদায়ের সময় ভাই বোন দুজন দুজনকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদছে। সানভি তো সিয়ানকে ছাড়তেই চায় না। কাঁদতে কাঁদতে একসময় সেন্সলেস হয়ে যায় সানভি। ঈশান ওকে কোলে করে গাড়িতে তোলে। ওদের গাড়ি চলে যেতেই সিয়ান দৌড়ে উপরে চলে যায়। ঈশা পেছন পেছন রুমে যায়। সিয়ান ওর রুমে চোখ বন্ধ করে শুয়ে আছে। ঈশা সিয়ানের হাত টেনে নিয়ে ওর হাতের উপর হাত রেখে শুয়ে পড়লো। সিয়ানের দিকে তাকিয়ে বলল, মন খারাপ আপনার? কষ্ট হচ্ছে সানভির জন্য? কিছুটা। ওর জন্য চিন্তা করবেন না, সানভি ওখানে খুব ভালো থাকবে দেখেন। সিয়ান ঈশার দিকে তাকিয়ে বলল। হঠাৎই সিয়ান মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, আজকে থেকে তোমার সাথে আমি কথা বলবো না। ঈশা ভুরু কুচকে বলল, কেন? এই যে বিয়ের এতদিন হয়ে গেল, অথচ তুমি এখন আপনি করেই বলো। এই জিনিসটা আমার মোটেই পছন্দ না। ঈশা হেসে উঠল, বলল, ও আচ্ছা এই ব্যাপার। ওকে, এখন থেকে তুমি করেই বলবো। হ্যাপি? হ্যাপি। সিয়ান ঈশাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, লাভ ইউ ফার্সিয়া, আই লাভ ইউ সো মাচ। ঈশা সিয়ানের বুকে মুখ গুজে বলল, আমিও তোমায় ভালোবাসি। রাত 11টা। ঈশানের রুমে শুয়ে আছে সানভি। আস্তে আস্তে চোখ মেলে তাকায় সানভি। রুম অন্ধকার দেখে চিৎকার করে ওঠে সে। ওর চিৎকার শুনে ঈশান দৌড়ে এসে রুমে। ঈশান ড্রয়িং রুমে কাজিনদের সাথে আড্ডা দিচ্ছিল। রুমে ঢুকে ঈশান লাইট অন করে। আশেপাশে চোখ বুলিয়ে সানভি বুঝতে পারে ও ঈশানদের বাড়িতে আছে। সানভির প্রিয় ফুল সাদা গোলাপ, তাই সাদা গোলাপ দিয়ে পুরো রুমটা ডেকোরেশন করা। ঈশান এগিয়ে এসে বলল, কি হয়েছে?
ঠিক আছো তুমি? হুম, তোমরা আমাকে আরো আগে ডাকলে না কেন? অনেক কেঁদেছো, রেস্টের প্রয়োজন ছিল তাই ডাকিনি। ঈশিতা খাবার নিয়ে এসে সানভির পাশে বসে পড়ল। এবার খেয়ে নাও, খাওয়া শেষে তারপর না হয়। বলে ঠোঁট চেপে হাসে। ঈশান রাগি চোখে তাকিয়ে বলল, খুব পেকেছিস না? বের হ রুম থেকে, বের হ। ঈশিতা বলল, বের তো হয়ে যাব, তার আগে তোমার বউকে খাইয়ে দিয়ে যাই। আমার বউকে আমি খাওয়াতে পারবো, তুই যা। ঈশিতা বলল। যাচ্ছি যাচ্ছি। ঈশান সানভিকে খাইয়ে দিল। ঈশান খাবার প্লেটটা বেডসাইড টেবিলে রেখে পেছন ফিরতে সানভি ওকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরেই বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি ঈশান। ঈশান মুস্কি হেসে দুহাতে সানভিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালো লাগা থেকে যে কখন ভালোবেসে ফেলেছি তোমাকে সেটা নিজেও জানি না। আমি আজ প্রথমবারের মতো বলছি, আমিও তোমাকে ভালোবাসি। ঈশানের মুখ থেকে কাঙ্ক্ষিত কথাটা শুনে সানভির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।